হ্যালো বন্ধুরা, যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী পর্বগুলো দেখার জন্য। ধন্যবাদ সবাইকে। একটু পরে উঠবো। এখন সকালে নাস্তাও নেই, দুপুরের রান্নাও হয়নি। আমি আমার জন্য কিছু বানিয়ে আনছি, এসে যেন দেখি আপনি উঠে গোসল করেছেন। এই বলে এসে রান্নাঘরের দিকে গেল। ফুয়াদ ভুরুকুচকে তাকিয়ে রইল। এই মেয়ে তো একেবারে পাক্কা বউ বউ আচরণ করছে। পরে মনে হলো এসা তো ওর বউই। এসা রান্নাঘরে গিয়ে দেখে মারুফা একা একা রান্না করছে। তার চেহারার দিকে তাকানো যাচ্ছে না। এসাকে ডাকেনি রান্নার কাজে। বাড়ির কেউই ওর সাথে তেমন কথা বলছে না। কথা না বললে তাতে ওর কি আসে যায়? ফুহাদের জন্য কি বানানো যায় ঝটপট? সে কয়েক বেলা না খাওয়া। এসব পরোটা বানাতে লাগলো, সাথে ডিম ভাজি করবে। মারুফা সেদিকে আর চোখে তাকিয়ে দেখছে। এসা নিজের ইচ্ছে মতো আলাদা রান্না করে খাচ্ছে। ঈর্ষাকাতর মারুফার ইচ্ছে করছে ওর গায়ে গরম তেল ঢেলে দিতে। পরোটা বানাতে বানাতে এসা মারুফাকে বলল, এই বাসায় এত কাজ, অথচ একটা কাজের মানুষ নেই ভাবি। 2-3 জন কাজের মানুষ প্রয়োজন। মারুফা কোনো কথা বলল না। কথা বলার মেজাজ নেই তার। স্বামীর সায় পেলে মারুফা এভাবে রং ঢং করতে পারত। ফুয়াদ এশার কথা অগ্রাহ্য করে শুয়ে থাকতে চাইল, কিন্তু ভিতরে ভিতরে কেমন তাড়া কাজ করছে। এমন ভাবে চোখ মুখ শক্ত করে বলে গিয়েছে এশা। ও কি ভয় পাচ্ছে? কি উদ্ভট চিন্তা! ও এশাকে ভয় পেতে যাবে কেন? ও শুয়ে থাকতে পারলো না। এশা এসে ওকে এভাবে শুয়ে থাকতে দেখলে যেন বিরাট ঝামেলা হয়ে যাবে। এরপর কিছু মনে হলো। ফুয়াদ উঠে গোসলে ঢুকলো। এশার খাবার নিয়ে এসে দেখলো ফুয়াদ সদ্য গোসল করে বের হয়েছে। এরপর সে কোমরে তোয়ালে পেঁচানো অবস্থায় সিগারেট ধরাতে লাগলো, অথচ তার মাথায় চুলগুলো ভেজা। সে কাল বলেছিল এসা তাকে বোঝার চেষ্টা করে না, চেনার চেষ্টা করে না, তার প্রতি খেয়াল করে না, তাই অসব খেয়াল করছে। যদিও ভবিষ্যতে ফুয়াদের সঙ্গে ওর সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়াবে নিশ্চয়তা নেই। এসব ফুয়াদের দিকে এগিয়ে গিয়ে ঠোঁটের ভেতর থেকে সিগারেটটা নিয়ে অ্যাস্ট্রে ফেলে দিল। এরপর তোয়ালে হাতে তার মাথাটা নিজের দিকে টেনে চুল মুছিয়ে দিতে লাগলো। ফুয়াদ অদ্ভুতভাবে লক্ষ্য করলো এই তীব্র অধিকারবোধের বিপরীতেও সামান্য বিরক্ত হতে পারল না। এসব পলি বেগমের জন্য কেনা শাড়িটা হাতে তার রুমের দিকে গেল। দরজার সামনে দাঁড়িয়ে অনুমতি চেয়ে জিজ্ঞেস করলো, মা আসবো? পলি বেগম দরজার দিকে তাকিয়ে এশাকে দেখলো। বড্ড বেড়েছে সে। আসো। পলি বেগম শান্ত গলায় বললেন, তিনি দেখবেন এই মেয়ে কতদূর বাড়তে পারে। এশা রুমে ঢুকে হাসি মুখে বলল, মা আপনার জন্য এই শাড়িটা কিনেছি। এটা দেখেই আমার মনে হয়েছে আপনাকে অসম্ভব মানাবে। পলি বেগম তাকিয়ে দেখলেন গাঢ় সবুজ রঙের জমিন আর চিকন করে টানা সোনালি পাড়ে সুন্দর একটি দামি শাড়ি। তিনি সেটি হাতে নিয়ে বললেন, অসম্ভব সুন্দর, অনেক ধন্যবাদ তোমাকে। এশার মনে হলো ও এই মুহূর্তে পৃথিবীর অষ্টম আশ্চর্য বস্তু দেখছে। এটা কি পলি বেগম নাকি হুবাহু তার মতো দেখতে কেউ? চূড়ান্ত বিস্ময় বোধ হয় একেই বলে। আর কিছু বলবে তুমি? পলি বেগম জিজ্ঞেস করলো। এশা ঠোঁট নেড়ে বলল, না। তাহলে যাও এখন। ও চলে আসলো, তবে বিস্ময়টুকু হজম করতে সময় লাগবে। একটু পরেই মালা প্রচন্ড রাগ নিয়ে পলি বেগমের কাছে আসলো। বাড়ির পরিবেশ দেখে ওর মাথা ভন ভন করছে। বাড়িতে এসব কি হচ্ছে? এই পরিবেশে আমার থাকা সম্ভব না। এই বলে ধপ করে বিছানার উপর বসলো সে। পলি বেগম চোখে মোটা ফ্রেমের চশমা দিয়ে কি যেন হিসেব নিকেশ করছে। তিনি মুখ না তুলে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? মালা চিৎকার করলো, কি হয়েছে? তুমি চোখে দেখতে পাচ্ছ না মা? তোমার ছোট ছেলের বউ কোন দুঃসাহসে আমার মুখের উপর কথা বলে। সম্পর্কে বলেছি ভর্তা বানাতে, ওর ভর্তা বানানো ভালো হয়, সে না বানিয়ে শুয়ে আছে। তোমার ছেলের বউয়েরা এত সাহস কোথায় পাচ্ছে? পলি বেগম জিজ্ঞেস করলেন, রান্না করছে কে? মারুফা ভাবি। তোমার ছোট ছেলের বউ তো একেবারে রাজরানী সেজেছে। এ বাড়িতে আমি আমার গোটা জীবনে দেখিনি। দেখো একটু কষ্ট করে। মালা টেবিলের উপর এশার দেওয়া শাড়িটা দেখতে পেল। ওর মেজাজ আরো বিগড়ে গেল। এই শাড়ি তোমাকেও দিয়ে গেছে? সেটা আবার তুমি রেখেছো? হিসেব শেষ করে চোখের চশমাটা খুলে উঠে দাঁড়ালো পলি বেগম। মালাকে বলল, এসা তো বেশি দিন বাঁচতে পারবে না, সেজন্য ওর দেওয়ার শাড়িটা রেখে দিলাম, স্মৃতি হিসেবে থাকবে। মা এসব কি বলছো? বাড়ির এই পরিবেশ, অস্থিরতা, সবকিছুর জন্য ও দায়ী। ও দিনে দিনে সবকিছু আরো অস্থির করে তুলবে। শম্পা তো আস্তে আস্তে ওর লাইনেই যাচ্ছে। কয়দিন পর মারুফাও যাবে। এটা ছাড়া আর উপায় কি বলো? পলি বেগম রুম ছেড়ে বাইরে বের হলেন।
বাড়ির সামনের বাগানে গিয়ে বসলেন। নিজের মাথাটা আপাতত ঠান্ডা রাখার চেষ্টা করছেন তিনি। মালা ওর ছেলে রায়েতকে নিয়ে মায়ের পেছনে পেছনে গেল। এসে এতদিন যাবৎ নিজের বইগুলো খাটের নিচে লুকিয়ে রেখেছিল, বাসায় কেউ দেখে ফেলবে সেই ভয়ে। আজ সেগুলো বের করলো। ময়লা জমেছে বইয়ের উপর। বইগুলো পরিষ্কার করে টেবিলের উপর গুছিয়ে রাখলো। এরপরও ফুয়াদকে ফোন করলো, বলল, শুধু বই এনেছেন, খাতা কলম কোথায়? আমি তো চলে এসেছি বাসার নিচে। তো কি হয়েছে? আবার যান। না, কিছু হয়নি, ঠিক আছে, যাচ্ছি। ফুয়াদ তো চেয়েছে এসব বাড়িতে নিজের যথাযথ অধিকার নিয়ে চলুক, কিন্তু এখন তো দেখছি ওর উপরও অধিকার খাটাচ্ছে। মহা মুশকিলের ব্যাপার তো। ফুয়াদ খাতা কলম নিয়ে বাসায় ফিরল। সঙ্গে কিছু তাজা ফুল এনেছে। এগুলো অবশ্যই এসার জন্য নয়। ফুয়াদ তাজা ফুলের ঘ্রাণ পছন্দ করে, সেজন্য প্রায় আনে। এসব ফুলদানি থেকে আগে রাখা শুকনো ফুলগুলো ফেলে তাজা ফুলগুলো রাখলো। ফুল রাখতে গিয়েও একটি বেলি ফুলের মালা পেল। কি চমৎকার ঘ্রাণ! এসা নাকের কাছে চেপে রাখলো কিছুক্ষণ। ফুয়াদ ফ্রেশ হয়ে বের হলে এসা জানতে চাইল, এই মালাটা কার জন্য? মালা আসলো কোথা থেকে? দোকানদার ভুলে দিয়েছে বোধহয়। এসা সামান্য মন খারাপ হলো, তবে খুব বেশি নয়। ফুয়াদ নিজের ইচ্ছায় এটা ওর জন্য আনলেও তো পারত। যাক, পরিবারের চাপে প্রেমিকাকে হারিয়ে ওকে বিয়ে করা স্বামীর কাছ থেকে এত প্রত্যাশা করা অন্যায়। ফুয়াদ সিগারেট ধরাতে ধরাতে বলল, মালাটা তো খুব সুন্দর, তোমার ভালো লাগলে খোপায় দাও। সিগারেটের গন্ধ পেয়ে এসব বিরক্ত মুখে বলল, রুমে বসে স্মোক করা যাবে না। ও সরি, বেলকনি যাচ্ছি। নো, বাইরে গিয়ে সিগারেট শেষ করে তারপর আসুন। ফুয়াদ বিস্মিত হয়ে বলল, এসা, এই রুমটা আমার, তুমি আমাকে এভাবে বের করে দিতে পারো না। তো আমি কি এখানে ভাড়া থাকছি? আমি আপনাকে বের করে দিচ্ছি না, সিগারেট শেষ করে আসতে বলে। ফুয়াদ বিড়বিড় করে বলল। না, আমি ভাড়াটিয়া। এই বলে রুম থেকে বের হয়ে গেল। বাসায় বিড়ি সিগারেট নিষিদ্ধ, রুমের বাইরে আরো বিপদ। ছাদে যাওয়া ছাড়া উপায় নেই। এসবকে ভালোই নাজেহাল বানানো শুরু করেছে তো। এসব একদম সহ্য করা উচিত নয়। ও হাবাকবার মতো সহ্য করছে কেন? কি অদ্ভুত! নিজের উপর মেজাজ খারাপ হচ্ছে। দূর চাই। ফুয়াদ ছাদে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলো। নিচে এসে দেখলো দরজা ভেতর থেকে আটকে রেখেছে এসা। ও কড়া নাড়লো কয়েকবার, এসা দরজা খুললো না। আমাকে কি পার্মানেন্টলি রুম থেকে বের করে দিলে নাকি? ভিতর থেকে ব্যস্ত গলায় জবাব এলো, আরে না না, একটু অপেক্ষা করুন প্লিজ। একটু না। ফুয়াদকে অনেকক্ষণ অপেক্ষা করতে হলো। এরপর দরজা খুলতে ওর নাকে মিষ্টি একটা ঘ্রাণ ভেসে আসে। এসে শাড়ি পরে দাঁড়িয়ে আছে। সাদা কালো ছাপার হাফ সিল্কের শাড়ি, সঙ্গে সাদা ব্লাউজ। ওর লম্বা চুলের বড় খোপাটায় বেলি ফুলের মালাটা পেঁচিয়েছে। শরতের আকাশে ভেসে বেড়ানো শুভ্র মেঘের ভেলার মতো স্নিগ্ধ লাগছে দেখতে। ফুয়াদ ওর দিকে তাকাতে তাকাতে রুমে ঢুকলো। এসে রুমের দরজায় ছিটকিনি লাগিয়ে দুই হাতে ফুয়াদের গলা জড়িয়ে ধরে বলল, কাল থেকে সিগারেট কমিয়ে খাবেন। ফুয়াদ কিছু বলল না। আমাকে কেমন লাগছে ফুয়াদ? সুন্দর, দীর্ঘ সময় তাকিয়ে থাকার মতো। এসে শব্দ করে হাসলো। পাহাড়ি ঝর্ণা বয়ে চলার শব্দের মতো শোনালো। ফুয়াদ কিছুক্ষণ তাকিয়ে থেকে জিজ্ঞেস করলো, তোমার উদ্দেশ্য কি এসা? তুমি আমাকে প্রেমে ফেলতে চাচ্ছ? না। এসা ফুয়াদের গলা জড়িয়ে ধরে পেছন দিকে হেঁটে খাটের কাছে গেল। মেয়েটার মাথায় হঠাৎ কি ভূত চেপেছে, কি করতে চাচ্ছে? ফুয়াদ শুধু তাকিয়ে দেখছে। এই সাজগোজ, মিষ্টি ঘ্রাণ সবই ভালো লাগছে। যে কেউ এভাবে তাকিয়ে থাকবে। এসা হঠাৎ গলা ছেড়ে ফুয়াদকে দূরে সরিয়ে পড়ল, অনেক রাত হয়েছে, যান শুয়ে পড়ুন। তোমার রোম্যান্স এত জলদি শেষ? আমি তো আরো কিছু ভেবেছিলাম। আমি অত কিছু ভাবিনি, বেলি ফুলের মালা দেখে শাড়ি পরতে ইচ্ছে করেছে। আর আমার গলা জড়িয়ে ধরতে ইচ্ছে করছে কেন? সেই কৈফিয়তও দিতে হবে। স্বামীর গলা জড়িয়ে ধরার জন্য কারণ থাকতে হবে। না, তা অবশ্য নয়। তবে বিয়ের পর থেকে এখন পর্যন্ত তুমি নিজ আগ্রহ থেকে আমার কাছে আসোনি। আজ হঠাৎ, একবার অবশ্য জ্যোৎস্না রাতে জড়িয়ে ধরেছিলে, সেটাকে অবশ্য ওভাবে কাছে আসা বলা যায় না। ফুয়াদ বিছানায় গা এলিয়ে দিল। এসে শাড়ি পরিবর্তন করে সুতি জামা পরার জন্য হাতে নিল। ফুয়াদ ওর হাত ধরে নিজের দিকে টেনে বলল, আরে ধুর, এত ঝামেলা করে তোমার শাড়ি বদলাতে হবে না। ভেবেছিলাম আজ নিজের ইচ্ছায় কাছে আসবে। লজ্জা পাচ্ছ আসতে, কিন্তু আমার অত লজ্জা নাই। ফুয়াদ এশাকে নিজের বুকের উপর টেনে নিল। এরপর ওর গালে হাত ছুঁয়ে চোখের দিকে তাকিয়ে বলল, মাই লাভলি ওয়াইফ এশা, আমাকে কাবু করতে চাও? এই বলে ওর ঠোঁটে প্রগাঢ় মুখায় লম্বা ঘোর লাগা চুমুর শেষে এশা জিজ্ঞেস করলো, আপনি তো এখনো চোখ বন্ধ করলে প্রেমিকার মুখ দেখতে পান। এই যে চোখ বন্ধ করে চুমু খেলেন, তাকে দেখতে পেলেন? বেহুদা কথা জিজ্ঞেস করার সময় পাও না? একে তো শাড়ি পরে পরিকল্পিতভাবে আমাকে পাগল করছো। ফুয়াদের গলায় বিরক্তি। এশা আর কিছু জিজ্ঞেস করলো না। নিজের উপর ফুয়াদের দখলদারিত্ব উপভোগ করলো।
এই মানুষটার সঙ্গে সুন্দর একটি সংসার চায়, ভালোবাসা চায়, বাচ্চা কাচ্চা চায়। সকালে উঠে এসা ক্যাম্পাসে যাওয়ার জন্য তৈরি হতে লাগলো। ওর আজ প্রথম ক্লাস 11:15টায়। ফুয়াদ এই মুহূর্তে অফিসে। এসে তাকে ফোন করে বলল, আমি রেডি হচ্ছি, আপনি বাসায় আসুন, আমাকে ক্যাম্পাসে নামিয়ে দেবেন। আমি তো ব্যস্ত ঈশা। আমি ওসব শুনতে চাচ্ছি না, আপনাকে 20 মিনিটের মধ্যে আসতে হবে। এসা জোরালো গলায় বলল। ও আগের মতো বোকা নাই যে ফুহাদের ফাঁদে পা দিবে। বিয়ের আগে পলি বেগমের প্রধান শর্ত ছিল পড়াশোনা করতে পারবে না। আজ সে শর্ত ভেঙে ক্যাম্পাসে যাবে। এটা সহজ ব্যাপার না। ফুহাদ যে ওর পড়াশোনার ব্যাপারে সায় দিচ্ছে, তাহলে সেই ওকে বাসা থেকে ক্যাম্পাসে নিয়ে যাক। এতে সম্পূর্ণ দোষ ওর একার ঘাড়ে পড়বে না। এসা গাঢ় খয়েরি একটা 3 পিস পরেছে, চুলগুলো একেবারে ছেড়ে দিয়েছে। কাঁধে ব্যাগটা নিয়ে রুম থেকে বের হতেই নিচতলায় ফুহাদের গলা শুনতে পেল। এসেছে তাহলে, মানুষটা ভালোই বলা চলে। বিয়ের প্রথমে এসা জোর গলায় কিছু বলেনি, কোনো অধিকার খাটায়নি, তাই হয়তো সম্পর্কটা ঝিমিয়েছিল। ফুয়াদকে বললে বোধহয় সবই পাবে, কিন্তু না বলতেই কবে পাবে। ফুয়াদ রায়েতকে কোলে নিয়ে দোতলায় আসলো। মালা ছেলের খোঁজে এসে দেখলো ফুয়াদ এশাকে নিয়ে কোথাও বের হচ্ছে। কোথায় যাচ্ছ ফুয়াদ? ফুয়াদ রায়েতকে মালার কোলে নিয়ে বলল, ঈশাকে ক্যাম্পাসে পৌঁছে দিতে চাচ্ছি। মানে বিয়ের আগেই তো কথা ছিল। এসব নিয়ে পরে কথা বলছি, ওর ক্লাসে দেরি হবে। ফুয়াদ এশাকে নিয়ে বের হলো। দ্রুত বাইক চালিয়ে ওকে ক্যাম্পাসে পৌঁছে দিল। ও আজ আর অফিসে যাবে না, নিজের ফ্ল্যাটে যাবে। বাসে ওর জাতীয় পরিচয়পত্র কার্ডটা খুঁজে পাচ্ছে না। ফ্ল্যাটে রেখে এসেছে কিনা দেখতে হবে। এই মুহূর্তে হারালে খুব ঝামেলায় পড়বে, ভিসার কাজে লাগবে। ফুয়াদ হন্তদন্ত হয়ে নিজের ফ্ল্যাটে আসে। এখানে তো আলমারি, ওয়ার্ড্রব, ড্রয়ার কিছুই নেই। এনআইডি কার্ড এখানে এনে থাকলে কোথায় রেখেছে? ও বিছানায় জাজি মেনেছে, উল্টে পাল্টে খুঁজলে পেল না। বাসায় তন্ন তন্ন করে খুঁজেছে, পায়নি। আর এখানে আনলে বিছানার নিচে ছাড়া নিশ্চয়ই অন্য কোথাও রাখেনি। দ্বিতীয় দফায় বিছানা থেকে চাদর, বালিশ, জাজিম সমস্ত কিছু একে একে মেঝেতে ছুঁড়ে ফেললো। এনআইডি কার্ডটা টুপ করে মেঝেতে পড়লো। ফুয়াদ সেটি হাতে নিয়ে লম্বা স্বস্তির নিঃশ্বাস ফেলে। বড় দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বাড়িওয়ালার ফ্ল্যাটে গিয়ে বাসা ভাড়াটা দিয়ে আসলো। এরপর পার্থকে ফোন করে বলল, ফ্ল্যাটে আছি, আয়। পার্থ ওর বন্ধু, খুব সাধারণ পরিবারের ছেলে। ওর বাপ মা ভীষণ কষ্ট করে পড়াশোনা করিয়েছে ওকে। মধ্যবিত্ত বাপ মা ওর কোনো স্বপ্ন অপূর্ণ রাখেনি। পার্থ এখন লন্ডন থাকে, ছুটিতে দেশে এসেছে। বিয়ে করেছে এক বিদেশি মেয়েকে, তাও ওর বাপ মা হাসি মুখে মেনে নিয়েছে। নিজের কপালের কথা ভেবে আফসোস হয় ফুয়াদের। জন্মেছে এক মেরুদণ্ডহীন ঘরজামাইয়ের ঘরে। সুপুরুষ হলে ভিক্ষা করে খেলেও ঘরজামাই থাকতো না। অর্থবিত্তের মোহে পড়ে বিয়ে করেছে এক পাগল মহিলাকে, যে ও জীবনের প্রতিটি স্বপ্ন ভেঙেছে। সন্তানের ইচ্ছা অনিচ্ছা, ভালো লাগা মন্দ লাগা, কোনো কিছুর দাম নেই তার কাছে, কখনো ছিলও না। পার্থ এসেছে, কলিং বেল বাজছে। ফুয়াদ দরজা খুলল। বিয়ে করে বউ নিয়ে আলাদা ফ্ল্যাট নিয়েছিস? তোর পরিবার এটা অ্যালাউ করলো কিভাবে? ওরা স্কুলের বন্ধু, এক এলাকায় বড় হয়েছে, তাই ফুয়াদের পরিবারের ব্যাপারে জানে। এখানে বউ নিয়ে থাকি না, মাঝে মাঝে আমি এসে থাকি। পার্থ ভিতরে ঢুকে বসে জিজ্ঞেস করলো, তুই লন্ডন যাবি তোর পরিবার জানে? না, তোর বউ জানে? সেভাবে বলা হয়নি। তোর বউকে না বলে যাবি? আরে না, বলেই যাব। তো যাবি যখন তোর পরিবারকে বলে যেতে কি সমস্যা? বললে দেখা গেল আমার মা থানায় মামলা করে দিল আমার নামে, যে আমি তার ব্যবসা থেকে টাকা মেরে বিদেশ চলে যাচ্ছি, কিংবা এয়ারপোর্টে বন্দুক হাতে দাঁড়িয়ে থাকবে। পার্থ হেসে জিজ্ঞেস করলো, সিরিয়াসলি এসব করবে? জানি না, ধারণা করে বললাম। তবে কিছু একটা তো করবেই। আমার জীবনের কোনো স্বপ্ন পূরণ হতে দেখেছিস কখনো? হতে দেয়নি। আরে এত আফসোস করিস না, জীবন শেষ হয়ে যায়নি এখনো, সবেমাত্র শুরু। দেখি। শুনেছি সুস্মিতাও নাকি লন্ডন স্থায়ী হবে। তুই কি সেই কারণে লন্ডন যাচ্ছিস? ফুয়াদ যেন আকাশ থেকে পড়লো। ভাই, এইসব ইনফরমেশন আমার কাছেও নাই। আমি তোদের বন্ধু হিসেবে যতটা ভালো ছিলাম, স্বামী হিসেবে ততটা ভালো না। ততটাকে মোটেও ভালো না। তবে পরকিয়া করার মতো এত খারাপও হয়ে যায়নি। এসা ফোন দিচ্ছে, তার বোধহয় ক্লাস শেষ। নিশ্চয়ই ফুয়াদকে আনতে যেতে বলবে এবং ভীষণ জোর গলায় বলবে। ফুয়াদ ফোন কেটে দিল। পার্থর সঙ্গে লন্ডন যাওয়ার ব্যাপারে একটু কথা বলবে, সেজন্যই ওকে ডেকেছে। এসা ক্লাস শেষে একা একা বাসার উদ্দেশ্যে রওনা দিল। ফুয়াদ ফোন ধরছে না, মনে একটু ভয় ভয় করছে ওর। একেবারে অকুত ভয় তো আর হয়ে যায়নি, দিয়ে পিঠ ঠেকায় বাধ্য হয়ে ঘুরে দাঁড়িয়েছে। হয়তো বাঁচবে নয়তো মরবে, এমন ব্যাপারের সিদ্ধান্ত নিয়ে এগিয়ে চলছে। বাসায় ফেরার পথে মিনারা বেগমকে ফোন দিয়ে জানালো, আমি আগামী শুক্রবারই তোর মামা মামিদের বিরুদ্ধে সালিশ বসাবো। এসা বিস্মিত হয়ে ব্যগ্র গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে মা, কিছু হয়েছে? হয়েছে অনেক কিছুই। তোর মেজো মামা
আমাকে সব বলেছে। কি বলেছে? তারা আমার থেকে 6 মাসের সময় নিয়েছে, কারণ এর ভিতরে তুই নিশ্চয়ই তোর শ্বশুর বাড়ি চলে যাবি। তাহলে আমার আর টাকার দরকার পড়বে না। আমি তাদের কাছ থেকে জমি জমার ভাগও চাইব না। তারা আসলে আমাকে জমি না দেওয়ার ফন্দি করেছে। তুমি এসব কার থেকে শুনেছো? এসে অবাক হয়নি, কারণ এমন কিছু আগে থেকে আন্দাজ করেছিল। তোর মেজো মামা আমাকে বলে দিয়েছে সব। সে তো আর ওদের মতো হারামি না। আল্লাহ খুদাকে ভয় করে চলে। শরীক ঠকালে জাহান্নামী হবে। সেই আমাকে সালিশ ডাকার ব্যবস্থা করে দিবে, তবে গোপনে। এতে কাজ না হলে মামলা করারও ব্যবস্থা করে দিবে। এসে কিছুক্ষণ থেমে থেকে বলল, তোমার অন্য ভাইয়েরা কিন্তু বেশি সুবিধার না মা, চিন্তা হচ্ছে আমার। কি চিন্তা হচ্ছে তোর? আমাকে খুন করে ফেলবে? অসম্ভব কিছু না মা, দুনিয়াতে মানুষ স্বার্থের জন্য সব করতে পারে। আমি এবার কাউকে ছাড়বো না, দৃঢ় গলায় বললেন মিনারা বেগম। এশার তাকে নিষেধ করলো না। মানুষটা সারা জীবন পর তার অধিকার আদায়ের জন্য লড়াই করতে যাচ্ছেন, তাকে নিরুৎসাহিত করা কি ঠিক হবে? কিন্তু মামাদের তো জানেও, তাই মায়ের জন্য ভয় লাগছে। বাসায় ঢুকতে এসে প্রথমে শম্পা ভাবির প্রেগনেন্সির খবর পেল, তবে এতে নাকি পলি বেগম অখুশি হয়েছেন। তিনি বেজার মুখে বলেছেন, আমার মেয়েটা এখানে এসেছে একটু আরামের জন্য, বাচ্চা নেওয়ার সময় পায়নি। মারুফা, তুমিও একটা নিয়ে ফেলো, সবাই পেট হওয়ায় বসে থাকো। এই কথা রাহাত নিজে কানে শুনেছে। সে ভিন দুঃখ পেয়েছে। জীবনে প্রথমবারের মতো বাবা হওয়ার খবর পেয়েছে, আর এটা যে কতটা আনন্দের খবর আজকের আগে ওর জানা ছিল না। মা তো সব ব্যাপারে যাইছে, তাই সেজন্য ওর জীবনের এত বড় একটা আনন্দের ব্যাপারকে এভাবে তুচ্ছ করতে পারলো। এশার ক্লাসে যাওয়া নিয়ে বাসায় কি হয়েছে তো এখনো জানতে পারেনি। ও এসে রুমে ঢুকেছে। হঠাৎ রুম থেকে কান্নার আওয়াজ পাচ্ছে। কেউ একজন গলা ছেড়ে কাচ্ছে। কার গলার আওয়াজ এটা? এসে দরজা খুলতে পরিষ্কার শুনতে পেল মারুফা ভাবি গলা ছেড়ে কাচ্ছে। কি হয়েছে তার? কোনো দুর্ঘটনা হলো নাকি? রুম থেকে বের হয়ে কয়েক পা আগাতেই শুনল মারুফা ভাবি কান্না জড়ানো গলায় বলছেন, আমি কি এই বাড়ির কাজের মানুষ? রাহাতের বউ সারাক্ষণ শুয়ে বসে থাকছে। ফুহাদ বউ পড়াশোনা নিয়ে ব্যস্ত, আর সব কাজ আমার মাথায়। এই বাড়ির বউয়েরা বিয়ের পর পড়াশোনা করতে পারে না। এখন কোথায় সেই নিয়ম? ফয়সাল মারুফাকে থামানোর চেষ্টা করেও ব্যর্থ হলো। অথচ এই মারুফা এর আগে কখনো তার মুখের উপর কথা বলার সাহস করেনি, আর কথার অবাধ্য হয়নি। পলি বেগমকে জমের মতো ভয় পেয়েছে। এই প্রথম বাড়ির কাউকে পরোয়া না করে সে চিৎকার চেঁচামেচি করে যাচ্ছে। হিংসা মানুষকে কতটা বেপরোয়া করে দেয়, ফয়সাল এই মুহূর্তে সেটা নিজের চোখে দেখছে। শম্পার এসা যেভাবে চলছে তাতে তো হিংসা হওয়াই স্বাভাবিকই। পলি বেগম স্তব্ধ হয়ে বসে আছেন। তিনি মারুফার চিৎকার শুনছেন না, তিনি শুনছেন অন্য কিছু। তার সংসার, তার রাজত্ব, তার আধিপত্য সবকিছু ভেঙে যাওয়ার বিকট আওয়াজ শুনতে পাচ্ছেন তিনি। তবে তা কি এত সহজ? বাড়ির এই ভয়াবহ অস্থিরতার মধ্যেই ফুহাদ ঢুকলো। মারুফার কান্না তখন থেমেছে। পলি বেগম তার নীরবতা ভেঙে সর্বপ্রথম ফুয়াদকে ডাকলো, এই ছেলে, এদিকে আয়। মায়ের এই ডাক খুব অপরিচিত মনে হলো। ফুয়াদ এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, কিছু বলবে? না বললে তোকে ডেকেছি কেন? ফুয়াদ কথা না বাড়িয়ে বসলো। কি চাস তুই? আমাকে পরিষ্কার করে বল। কি চাইবো? সেটা আমি তোকে প্রশ্ন করেছি, তুই উত্তর দে। কি হয়েছে মা, এভাবে কথা বলছো কেন? আজ আর চালাকি করার চেষ্টা করিস না। তুই কিছু না বললে আমি বলছি। ফুয়াদ শান্ত মুখে বলল, ঠিক আছে বলো। তুই এই সংসারে অশান্তি চেয়েছিলি, তোর সেই পরিকল্পনা সফল হয়েছে। তোকে আমি আমার সব সহায় সম্পত্তি থেকে বঞ্চিত করলাম। তুই আর আমার অফিসে যাবি না। 2 ঘন্টার মধ্যে এই বাড়ি থেকে বের হ বউ নিয়ে। মা, তোকে আরেকটি অপশন দেই, হয় তুই তোর বউ সম্পূর্ণ আমার ইচ্ছে মতো চলবি, তোর বউয়ের বই খাতা এই মুহূর্তে সব পুড়িয়ে দিবি, নয়তো আমি যা বলেছি তা। কোনটা চাস? ফুহাদ পলি বেগমের প্রশ্নের উত্তর না দিয়ে নত মুখে বসে রইল। তার চেহারা গম্ভীর শান্ত। এই সংসারে কেমন এলোমেলো বাতাস বইছে, তীব্র অস্থিরতা বিরাজ করছে। মারুফার উচ্চস্বরে কান্নাকাটি, সংসারে কোনো কাজ না করে সম্পার শুয়ে থাকা, তাদের গা ছাড়া উদাসীন ভাব যেন পলি বেগমকে কর্তৃত্ব অস্বীকার করারই ইঙ্গিত দেয়। আর এসে তো চিন্ত দুঃসাহস দেখাচ্ছে। সবকিছু মিলিয়ে পলি বেগমের মস্তিষ্ক এই মুহূর্তে ফুটান্ত গরম পানির মতো টকবক করছে। তার উপর ফুহাদের এই নীরবতা তার কাছে ভয়াবহ, অসহনীয়, অসহ্য ঠেকছে। তিনি সমস্ত শক্তি দিয়ে চেঁচিয়ে উঠলেন, কথা বলছিস না কেন? কি চাস তুই? আমার টাকা পয়সা ছাড়া না আছে তোর বাপের 1 পা চলার মুরদ, না তোদের।
আমার বাড়ি গাড়ি ব্যবসা সম্পত্তি দিয়ে চলিস তোরা, এরপরও আমার মতের বিরুদ্ধে কাজ করার দুঃসাহস কিভাবে করিস? ফুহাদ এবার নীরবতা ভেঙে ঠান্ডা গলায় বলল, আমি কি চাই? আমি তো চেয়েছি চাকরি করতে, দেশের বাইরে যেতে, সুস্মিতাকে বিয়ে করতে। তোর কাছে আমি এসব শুনতে চেয়েছি? তুমি যা শুনতে চাও শুধু তাই বলতে হবে? আমার বাপের তোমাকে ছাড়া এক পা চলার মুরুদ নেই, আমাদেরও নেই। কিন্তু বাপের রেখে যাওয়াই অর্থবিত্ত ছাড়া তোমার কি মুরুদ আছে? মেয়ে হয়ে সামান্য শ্বশুর বাড়িতে যাওয়ার মুরুদও তোমার ছিল না। তুমি এমন স্বভাবের মেয়ে ছিলে যার জন্য ঘর জামাই রাখতে হয়েছে। তুমি আপোষ একজন ঘর জামাই পেলে, আর আমার বাপ পেল অর্থবিত্ত, সদবোধ, কাটাকাটি। এর জন্য আবার খোটা দাও? পলি বেগম রাগে কাঁপছে। তার ছেলে তাকে এসব কি বলছে? এ কেমন সাহস, ধৃষ্টতা, স্পর্ধা! সারা জীবনে কেউ তো তাকে এই কদর্য সত্যি বলার দুঃসাহস করেনি, আজ তার ছেলে তার নিজের গর্ভের সন্তান তাকে এসব বলছে। ক্রোধে হিতাহিত জ্ঞান শূন্য পলি বেগম ফুহাদের গালে কষিয়ে চড় মেরে বসলেন। তুই এই মুহূর্তে বেরিয়ে যাবি আমার বাড়ি থেকে, আমি তোকে ত্যায্য পুত্র করে দিব আজই। পলি বেগমের শ্বাস আটকে আসছে আক্রোশে। চড় খেয়েও ফুয়াদের অভিব্যক্তির পরিবর্তন হলো না, ও আগের মতোই বলে চলল। তুমি চড় দিলে, চিৎকার চেঁচামেচি করলে কি সত্যি মিথ্যা হয়ে যাবে? তুমি না ভালো মানুষ, না ভালো মা, না ভালো স্ত্রী, না ভালো শাশুড়ি। একজন স্বার্থপর, অহংকারী, পাষণ্ড, হৃদয়হীন, বিবেকহীন মহিলা তুমি। চূড়ান্ত রাগে, ক্রোধে, আক্রোশে পলি বেগম কথা বলতে পারছে না। তার মাথার ভেতর চক্কর দিচ্ছে। ফুহাদ একটু থেমে বলল, এই বাড়ি গাড়ি সব তোমার, সেই জন্য তুমি তোমার নিজের স্বামী সন্তানদের আশ্রিতের চোখে দেখো। তারা তোমার মেজাজ মতো চলতে বাধ্য। আর ছেলেরা বউয়েরা তো তোমার কাছে কৃতদাসী। তাদের নিজের পছন্দ মতো চলার অধিকার নেই, খাওয়ার অধিকার নেই। আর পড়াশোনা তো তাদের জন্য পাপ। তুমি ছেলে বিয়ে করিয়ে বউ আনো না, দাসী আনো। পলি বেগম কাচের একটা ফুলদানি মেঝেতে ছুঁড়ে মেরে কাপা কাপা গলায় শফিক আহমেদকে বলল, ওকে এখান থেকে যেতে বলো, নয়তো আমি খুন করে ফেলবো। বাসার সকলে ততক্ষণে ওখানে উপস্থিত হয়েছে, শুধু এশা বাদে। ও নিজের রুমের কাছে দাঁড়িয়ে দেখছে এই মা ছেলের হুড়োহুড়ির মধ্যে পলি বেগম আবার ওর মাথায় কাচের ফুলদানি ছুঁড়ে মারতে পারে, সেজন্য দূরে দাঁড়িয়েই দেখছে। শফিক আহমেদ রাগে কর্কশ গলায় বলল, ফুয়াদ রুমে যাও, আর একটা কথা বলবে না তুমি। ফুয়াদ কারো নিষেধ মানল না, পলি বেগমের দিকে তাকিয়ে বলল, তুমি কথায় কথায় আমাদের বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি দাও, ব্যবসা থেকে বের করে দেওয়ার হুমকি দাও। একজন মানুষ খারাপ নিকৃষ্ট হতেই পারে, কিন্তু একজন মা তোমার মতো কি করে হয়, যার কাছে সন্তানের ইচ্ছা অনিচ্ছা, চাওয়া পাওয়া, স্বপ্ন, পছন্দ অপছন্দের কোনো মূল্য নেই? আমাদের তো তুমি সন্তানের চোখেই দেখো না, আমরা তো হলাম ঘর জামাইয়ের বাচ্চা। পলি বেগম গলা ফাটিয়ে চিৎকার করলো, তোমরা কেউ ওকে থামাবে? আমি কিন্তু ওকে আজ শেষ করে দেব, ওকে আমি ত্যায্য পুত্র করে দেব। ফয়সাল এগিয়ে এসে ফুয়াদের হাত চেপে ধরে বলল, যা এখান থেকে। ফুয়াদ এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নিল। শফিক আহমেদ ফুয়াদকে ধাক্কা দিয়ে বলল, যেতে বলছি তোমাকে। ফুয়াদ বিদ্রুপের চোখে তাকালো শফিক আহমেদের দিকে। তোমার কথা আমি কেন শুনবো? কে তুমি? বলো কে? একজন মেরুদণ্ডহীন ঘর জামাই, নিজের সন্তানদের জন্য মাথা গোজার মতো একটা স্থান করতে পারোনি সারা জীবনে। তোমাকে না জেলে দেয়া উচিত, সন্তান জন্ম দিয়ে কোনো দায়িত্ব পালন না করার অপরাধে। শফিক আহমেদ আর কিছু বললেন না, তার লজ্জা লাগছে, অস্বস্তি হচ্ছে। ফুহাদ এবার আশেপাশে তার একটা ধারালো ছুরি খুঁজে বের করলো। কি করতে চাচ্ছি ইনি? এশার এবার ছুটে এসে ওকে ধরলো। ক্ষিপ্ত ফুহাদ এশাকেও এক ঝটকা সরিয়ে দিয়ে বলল, তোমার এখানে কি কাজ? যাও রুমে যাও। যাচ্ছ না কেন? এখনো দাঁড়িয়ে আছো? এশা নিজের রুমে চলে আসে। ওখানে আর এক সেকেন্ড দাঁড়ালে বোধহয় ফুহাদ ওর গলায় ছুরি চালাতো। ফুয়াদের এই উন্মাদনা কেউ থামাতে পারল না। সে ছুরি হাতে পলি বেগমের দিকে এগিয়ে গেল, ছুরিটা তাকে দিয়ে পড়ল। শেষ করে দিবে আমাকে? হ্যাঁ, খুন করবে, করো। শুধু আমাকে কেন? নিজের কর্তৃত্ব, রাগ, জেদ, অহংকার বজায় রাখতে তুমি একসাথে বাড়ির সবাইকে খুন করতে পারবে। শফিক আহমেদ সেদিকে তাকিয়ে করুণ মুখে বলল, পলি, সব ব্যাপারে ক্রোধ খাটানো যায় না। তুমি ছুরি রাখো, ওর গায়ে তুমি সামান্য আঘাত যদি করো, তোমার সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না। পলি বেগম ছুরিটা দূরে ছুঁড়ে মারলেন। সেটা গিয়ে পড়লো শম্পার পায়ের কাছে। এরপর তিনি ধীরে ধীরে গিয়ে সোফায় বসে চোখ বুজলেন। কিছুক্ষণ পর চোখ খুলে ফয়সালের দিকে তাকিয়ে বলল, ফুয়াদ আর ওর বউকে এই মুহূর্তে বাসা থেকে চলে যেতে বলো। আমি ওর মুখ দেখতে চাই না, কখনো কোনো দিনও না। বাসা থেকে চলে যাব? ব্যবসা থেকে বের হয়ে যাব? আমি তো আগেই যেতে চেয়েছি। তুমি আমাকে চাকরি করতে দিলে না, দেশের বাইরে যেতে দিলে না, আমার সব স্বপ্ন ভেঙে দিয়েছো। তখন কেন যেতে দাওনি?
পলি বেগম দাঁতে দাঁত চেপে আবার বলল, ওকে এখান থেকে চলে যেতে বলো ফয়সাল। ফুহাদ সজোরে দেয়ালে লাথি মেরে পড়ল। চলে তো যাবই, সবকিছু তছনছ করে দিয়ে যাব। এরপর আর ওকে কেউ থামাতে পারলো না। বাড়ির প্রতিটি কাছের জিনিসপত্র ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে ফেললো। পলি বেগম বাকরুদ্ধ হয়ে সোফায় বসে আছে। তার নিজের ছেলে আজ সকলের সামনে তার মুখ ছোট করে দিয়েছে, তাকে অপমানে জর্জরিত করেছে, তাকে আজ অসহায় দুর্বল প্রমাণ করেছে। কি করবেন তিনি? কিভাবে নিজের রাগ জেদ অহংকার বজায় রাখবেন? ছেলের শরীরে ছুরি চালাবে? ফুয়াদের ভাষ্যমতে তিনি পাষণ্ড হৃদয়হীন মহিলা, খারাপ নিকৃষ্ট মা। বাড়ির সবাইকে নাকি একসাথে খুন করতে পারবে। তাহলে ওর গায়ে ছুরি দিয়ে আঘাত করতে পারলো না কেন? বাসার সকলে তীব্র হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। কারো মুখে কোনো কথা নেই। এই পরিস্থিতিতে বলার মতো উপযুক্ত কিছু কেউ খুঁজে পেল না। এই বাড়িতে কখনো এমন দৃশ্য দেখবে বলে কেউ কল্পনাও করেনি। ফুহাদের কাণ্ডে স্তব্ধ এশার রুমে চুপচাপ বসে আছে। মনে হচ্ছে এই বাসায় বড়সড় কোনো অঘটন ঘটবে, দু একটা লাশও পড়তে পারে। সব তো ভাঙচুর করা শেষ। ফুহাদ এবার কি করবে? এই মানুষটা তো ওকে সবসময় পলি বেগমের তোপের মুখে ফেলতো, নিজে গা বাঁচিয়ে চলার চেষ্টা করত। আজকে সেই খোলস ছেড়ে বেরিয়ে আসলো কেন? ফুহাদের ক্রোধ কমেছে। পুরো বাসায় ভাঙচুর করে সে শান্ত হয়েছে কিছুটা। এই পর্যায়ে মালা মুখ খুলল। আর কি করতে চাস তুই? কর, থামলি কেন? ফুয়াদ কোনো প্রত্যুত্তর না করে বাসায় দরজা দিকে পা বাড়ায়। সবাই ভাবলো বাসা ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু এশাকে নিবে না। নিস্তালার গ্যারেজ থেকে পলি বেগমের গাড়িটা বের করে ফুয়াদ, সেটা বাড়ির আঙিনায় এনে দাঁড় করায়। অসহ্য ক্রোধে অস্থির পলি বেগম বললেন, ও আমার গাড়ি বের করেছে কেন? ও ওর বউকে নিয়ে যাচ্ছে না কেন? কি করতে চাচ্ছে ও? কেউ বলো আমাকে। নাকি তোমাদের সবার ওর কাণ্ড ভালো লাগছে, মন মতো হচ্ছে তোমাদের? বাড়ির আঙিনা থেকে ভাঙচুরের শব্দ ভেসে আসছে। ফুয়াদ ভারী রড দিয়ে গাড়ি ভাঙছে। সবাই তাকিয়ে তাকিয়ে দেখলো। পলি বেগমও গাড়ি ভাঙচুর করতে করতে ফুয়াদ চিৎকার করলো, বাড়ি থেকে বের করে দিবে? হ্যাঁ, ত্যায্য পুত্র করে দিবে, মেরে ফেলবে। আর কি করবে বলো? করবো? হ্যাঁ, আমি সব তছনছ করে এখান থেকে চলে যাব। এই বাড়ি আমি আগুনে পুড়িয়ে দিয়ে যাব। পলি বেগম কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে গাড়ি ভাঙচুরের দৃশ্য দেখলেন। এরপর তিনি নিজের রুমের দিকে পা বাড়ালেন। শফিক আহমেদ উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ? ও যা করছে ওকে করতে দাও। রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিও না। মনে রাখো, দিন শেষে ওর জন্য তোমার হৃদয় বেশি পড়বে, তুমি যতই কঠিন হৃদয়ের হোক না কেন। শফিক আহমেদের কথা অগ্রাহ্য করে পলি বেগম রুমের দিকে যেতে উদ্যত হলেন। শফিক আহমেদ তার পথ রোধ করে দাঁড়িয়ে আবার জিজ্ঞেস করলো, কি করতে চাচ্ছ তুমি? সরে দাঁড়াও। বাড়ির প্রতিটি মানুষের চেহারা আজ আমি দেখেছি। পলি বেগম তাকে ঠেলে সরিয়ে দিয়ে রুমে গিয়ে ফোন হাতে নিলেন। শফিক আহমেদকে আসতে দেখে সজরের রুম আটকে দিলেন। কেউ বাসা থেকে বের হয়ে ফুয়াদকে থামানোর জন্য আঙিনার দিকে গেল না। এতক্ষণ ওকে থামানোর চেষ্টা করতে করতে সবাই যে ক্লান্ত। তীব্র সাহস সঞ্চয় করে জীবনের মায়া ত্যাগ করে এ বাড়িতে আসা এশাও এই মুহূর্তে নিজেকে আবার কেমন ভীতু আবিষ্কার করলো। ফুয়াদের এই ভয়াবহ তাণ্ডবের জন্য কি বাড়ির সকলে ওকে দায়ী ভাবছে? ওর জন্য কি ফুয়াদ এমন প্রতিবাদ করছে? কিছুক্ষণ ভাবলো এশা। ভেবে ওর মনে হলো এসব বহু বছরের পুরনো রাগ। হয়তোবা জন্ম থেকে এই ভাঙচুর, অশান্তি, অস্থিরতার পেছনে ওর কোনো দায় নেই। এশা রুম থেকে বের হয়ে ফুয়াদের কাছে গেল। বাড়ির সকলে থমথমে মুখের দিকে একবার তাকালো কেবল। ওকে দেখেই ফুয়াদ ক্ষিপ্ত গলায় বলল, মেয়ে, কি সমস্যা তোমার? রুমে বসে থাকতে বলছি না তোমাকে? তুমি আবার এখানে কেন আসছো? এক কথা তোমাকে কতবার বলতে হবে বলো? যথেষ্ট হয়েছে, আপনি এসব এবার বন্ধ করুন। ফুয়াদ গাড়ি ভাঙা থামিয়ে রড হাতেই এশার দিকে এগিয়ে আসলো। তুমি কি করে বুঝলে যথেষ্ট হয়েছে? ভয়ঙ্কর চোখে তাকিয়ে প্রশ্ন করলো ফুয়াদ। এশার আর কিছু বলার সাহস হলো না। ফের কিছু বলতে গেলে রডের বাড়ি বোধহয় ওর মাথায় পড়বে। ও চুপচাপ ওখান থেকে চলে এসে নিচতলার সিঁড়ির কাছে দাঁড়িয়ে থাকলো। বিয়ের পর থেকে দেখে আসে ফুয়াদের সঙ্গে আজকের এই মানুষটার কোনো মিল খুঁজে পাচ্ছে না। বিয়ের আগে প্রথমবার যখন দেখা হয়েছিল তখনই এশার মনে হয়েছিল সে কোনো সহজ মানুষ নয় যাকে চট করে বুঝে ফেলা যাবে। আজও ওর মনে তাই মনে হচ্ছে। এতদিন তাহলে কোনো উদ্দেশ্যে ফুয়াদ মুখ বুঝে বাড়ির অন্য সকলের মতো সবকিছু বিনা বাক্যে মেনে চলেছে। দেশের বাইরে যাওয়ার টাকা জোগাড় করার জন্য শুধু টাকা জোগাড় হয়ে গেছে, সে কি এবার চলে যাবে? এসব ভাবনার মাঝে এশা এক পলক বাইরের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল। ওর চোখ জুড়ে পৃথিবীর সমস্ত অবিশ্বাস। পুলিশ এসেছে, পলি বেগম পুলিশে খবর দিয়েছে। নিজের রাগ, অহংকার, দম্ভ বজায় রাখতে একজন মা নিজের ছেলেকে পুলিশে দেবে? পুলিশ দেখে শফিক আহমেদ ক্রোধে গলা ছেড়ে পলি বেগমকে ডাকলেন। কি করলে তুমি? এটা কিভাবে করতে পারলে? পলি বেগম নির্লিপ্ত মুখে বলল, কি করেছি দেখতেই পাচ্ছ। নিজের রাগ জেদকে সবার সামনে বড় করতে গিয়ে আজ তুমি সমস্ত সীমা অতিক্রম করে ফেললে।
বাড়ির সকলে ছুটে যেতে লাগলো গেটের সামনে, শুধু পলি বেগম বাদে। এসে কান্না ভেজা চোখে সবার আগে ছুটেছে। একটা মানুষ এখানে আসবে না সুপারিশ করতে, তাহলে এতক্ষণ যা করেছি তার চেয়ে ভয়াবহ কিছু করব। কসম করে বলছি, আসবে না এদিকে। ফুহাদের কথায় সবাই থেমে গেল। এই মুহূর্তকে জ্ঞানশূন্য মনে হচ্ছে, যে কোনো কিছু করতে বসতে পারে, তাই কেউ আর সামনে আগানোর সাহস করলো না। সবাই অসহায় চোখে তাকিয়ে আছে। শফিক আহমেদের চোখ জোড়া ছলছল করছে। পুলিশের কাছ থেকে 2 মিনিট সময় চেয়ে ফুয়াদ এশাকে ডাকলো। এশার মুখ শুকিয়ে একটুখানি হয়ে গেছে, গলা ছেড়ে কাঁদতে ইচ্ছে করছে। এই মানুষটার সঙ্গে ওর তেমন কোনো প্রেম ভালোবাসা হয়নি, সুন্দর কোনো স্মৃতিও তৈরি হয়নি, তবুও বুকের ভেতরটা এই মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। তাকে কি থানায় আটকে রাখবে, মারধর করবে? এসে এগিয়ে যেতে ফুয়াদ পকেট থেকে একটা চাবি বের করে ওর হাতে দিয়ে বলল, ফ্ল্যাটের চাবি চিনে যেতে পারবে? এসা কোনো প্রত্যুত্তর না করে ফুয়াদের সামনে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদতে লাগলো। কান্না করার মতো তেমন কিছুই হয়নি এসা। তাছাড়া আমি তোমার সেরকম ভালো স্বামীও না যে আমার জন্য এভাবে কাঁদতে হবে। আই এম ভেরি ব্যাড পারসন এসা। সময় নেই হাতে, যেতে পারবে? এক্ষুনি চলে যাও। এসার কান্না থামলো না। ফুয়াদ এবার বিরক্ত মুখে ওর মাথায় একটু হাত বুলিয়ে বলল, আরে কান্না থামাও, কথা বলছো না কেন? কান্না চাপি এসা কোনো রকম ঠোঁট নেড়ে বলল, পারবো যেতে। ভেরি গুড, আসি তাহলে। আশপাশ সব ভুলে এসা জড়িয়ে ধরলো ফুয়াদকে। ফুয়াদ এই আলিঙ্গন থেকে তৎক্ষণাৎ নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা না করে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। এই মুহূর্তে একটা উষ্ণ আলিঙ্গন ওর ভীষণ দরকার ছিল। পলি বেগম নিজের রুমে বসে আছেন। আজ যদি তিনি এই ধরনের উশৃঙ্খল কাজের জন্য ফুয়াদের প্রতি কঠোর হতে না পারত, তাহলে এই বাড়িতে আজকের পর থেকে কে আর তাকে পরোয়া করত? কেউ করত না। সবার চোখ দেখেছেন তিনি। তার এই দাপট ধুলে মিশে যেত। তার রাগ, অহংকার, কর্তৃত্ব কিছুই আর বজায় থাকতো না। সবাই যা খুশি তাই করার সাহস পেয়ে যেত। দরজায় পদাঘাতের শব্দ হলো। পলি বেগম উঠে দাঁড়ায়। দরজার ওপাশের মানুষটা লাথি দিয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকে যেতে চাচ্ছে। তিনি দরজা খুলে শফিক আহমেদকে দেখতে পেল। তাকে এক প্রকার ধাক্কা দিয়ে সরিয়ে ভিতরে রুমে প্রবেশ করলেন শফিক আহমেদ। রুমে ঢুকে ড্রয়ার খুলে কিছু কাগজপত্র খুঁজে একটা ফাইলে ঢুকালেন। কি করছো তুমি? কাগজপত্র দিয়ে কি করবে? বেশি বাড়াবাড়ি করতে যেও না। ফুয়াদকে কাল সকালে আমি গিয়ে নিয়ে আসব। ওর নামে কোনো মামলা করা হয়নি। ও শুধু একটা দিন থানায় থাকবে। শফিক আহমেদ গর্জে উঠে বললেন, তোমার বাপের অর্থবিত্ত ব্যবসা, বাড়ি গাড়ি নিয়ে তুমি থাকো, তোমার মুখের দিকে তাকাতেও আমার ঘৃণা হয়। বাড়াবাড়ির চূড়ান্ত তুমি করেছো। পলি বেগম হতভম্ব হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে প্রশ্ন করল, তুমি কোথায় যাচ্ছ? শফিক আহমেদ প্রত্যুত্তর করলেন না। তিনি খুব দ্রুত তার অতি প্রয়োজনীয় কিছু জিনিসপত্র গুছিয়ে নিলেন। সবার সামনে নিজের অহংকার ধরে রাখতে একদিনের জন্য ছেলেকে থানায় দিয়েছো। আমার চোখের সামনে থেকে সরে যাও তুমি, নত থাপ্পড় দিয়ে তোমার দাঁত আমি ফেলে দেব। কি বললে তুমি? কি বলছি শুনতে পাওনি? আমার সামনে দাঁড়িয়ে আর একটা কথা বললে থাপ্পড় দিয়ে তোমার সবগুলো দাঁত আমি ফেলে দেব। পলি বেগমের মনে হলো তিনি দুঃস্বপ্ন দেখছেন। এসব দুঃস্বপ্নের চেয়ে কম কি সে? শফিক আহমেদ তাকে থাপ্পড় দেওয়ার কথা বলে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। তার মাথা আরো ঘুরতে লাগলো। চারপাশ কেমন অচেনা মনে হচ্ছে। অতি বিস্ময়ে তিনি বাক্যহারা হয়ে গেলেন। শফিক আহমেদ দ্রুত পা ফেলে রুম থেকে বের হয়ে গেলেন। পলি বেগম ব্যালকনিতে দাঁড়িয়ে দেখলেন তিনি সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন। হন্তদন্ত হয়ে রুম থেকে বের হয়ে তিনি আরো ভয়াবহ দৃশ্য দেখতে পেলেন। শম্পার রাহাত ব্যাগপত্র গুছিয়ে কোথায় যেন চলে যাচ্ছে। এর ভিতর মালা জানালো এসাও নাকি বাড়ি ছেড়ে চলে গেছে। এই অঢেল সম্পত্তি, ব্যবসা, বাড়ি সবই তো পলি বেগমের নামে। স্বামী কিংবা সন্তানদের নামে কোনো কিছুই করেননি তিনি। তার সারা জীবনের ধারণা ছিল তার ছাপোষা ঘর জামাই কখনো এই বিলাসবহুল জীবন ছেড়ে যাওয়ার কথা কল্পনায়ও ভাববে না। আর জন্ম থেকে অর্থবিত্ত প্রাচুর্যের মাঝে বেড়ে ওঠা তার সন্তানেরাও এই বাড়ি ছেড়ে বের হয়ে কখনো মধ্যবিত্ত জীবন বেছে নেওয়ার মতো সাহস করবে না। কিন্তু হঠাৎ সবকিছু কিরকম ওলটপালট হয়ে যাচ্ছে চোখের পলকে। আকস্মিক একটা ঝড় এসে যেন সবকিছু ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। তার সংসার তো তার মর্জিতে সুন্দরভাবেই চলছিল না। ফুয়াদকে বিয়ে করানোই কি কাল হয়ে দাঁড়িয়েছে? পলি বেগম স্থির হয়ে দাঁড়িয়ে থাকার মতো শক্তি পাচ্ছেন না আর। তিনি ধপ করে সোফায় বসে পড়েন। শম্পার রাহাত সেদিকে একবার ফিরে তাকালো কেবল। এরপর ওরা তাকে কোনো রকম পরোয়া না করে সামনের দিকে পা বাড়িয়ে বাসা থেকে বের হয়ে গেল। এই বাড়িতে এসব দেখার আগে তার মৃত্যু হলো না কেন? এই দৃশ্য দেখার জন্যই কি তিনি বেঁচে ছিলেন? এমন পরিস্থিতিতে কি করা উচিত পলি বেগম তৎক্ষণাৎ বুঝে উঠতে পারছেন না। তিনি মাথা ঠান্ডা রেখে ভাবার চেষ্টা করছেন। শফিক আহমেদ কোথায় আর যাবে? কতদিন চলতে পারবে তাকে ছাড়া? বাপের একটা ভিটা ছাড়া তো কিছুই নেই তার। খালি ভিটায় গিয়ে কি শুয়ে থাকবে? যতই তেজ দেখিয়ে চলে যায়, পলি বেগমের বিশ্বাস তার এখানে ফিরে আসা ছাড়া আর কোনো উপায় নেই। ফুয়াদকে তো কাল ছাড়িয়ে আনবে। এরপর ওর হাব ভাব দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবে।
যে ভয়াবহ স্পর্ধা সে দেখিয়েছে নিজের ছেলে শুধু বলে ছাড় দিয়ে যাচ্ছেন। আর এশা, যে এই মুহূর্তে পলি বেগমের সবচেয়ে চক্ষুশূল হয়ে উঠেছে, সেও নাকি বাড়ি ছেড়ে চলে গেছে। এই দুঃসাহস তো শুধু ফুয়াদের জন্য পেয়েছে। ফুয়াদই সবকিছু লন্ডভন্ড করে দিয়েছে। এসা বাড়ি ছেড়ে কোথায় গেছে? মায়ের কাছে? সৎ বাপের আগের পক্ষে ছেলের সংসারে? কতদিন আর ঠাঁই হবে সেখানে? সবাইকেই নত হয়ে এখানেই ফিরে আসতে হবে। রাহাত আর শম্পাকেও ফিরে আসতে হবে। পলি বেগম এখন শুধু ধৈর্য ধরে দেখবেন কার তেজ কতদিন থাকে। পেটে টান পড়লে সুরসুর করে চলে আসবে। তার দৃঢ় বিশ্বাস তার হাতে পায়ে ধরে মাপ চেয়ে এখানে ফিরে আসা ছাড়া কারো কোনো গতি নেই। মা, ঠান্ডা পানি দিব? এসি রুমে বসেও তরতর করে মাকে ঘামতে দেখে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলো মালা। বিষ নেই? বিষ দাও আমাকে একটু, আমার চোখের সামনে থেকে যাও। জোরে আওয়াজ করে তাতানো মেজাজে বলল পলি বেগম। মায়ের মনের অবস্থা ভালো করেই বুঝতে পারছে মালা, তাই রাগ না করে বলল, এখন মাথা গরম করলে পরিস্থিতি আরো খারাপ হবে। দেখো কে কয়দিন থাকতে পারে। সবগুলোকে আবার তো সেই আসতেই হবে এখানে। ফুয়াদের বউটার একটা ব্যবস্থা করো, ওই হচ্ছে আসল কালপ্রিট। পলি বেগম কোনো প্রত্যুত্তর না করে গভীরভাবে চোখ বন্ধ করে সোফায় হেলান দিয়ে বসে রইলেন। তার মুখ ইস্পাতের মতো কঠিন দেখাচ্ছে। কিছুক্ষণ পর তিনি মারুফাকে ডেকে বলল, কান্নাকাটি থেমেছে তোমার? কাঁদছো না কেন এখন? তার গলায় ফেটে পড়া ক্ষোভ। মারুফা কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকলো। পলি বেগম এবার ফয়সালকে ডেকে বলল, তোমরা এখনো যাচ্ছ না কেন? বের হও আমার বাসা থেকে। ফয়সাল বলল, মা, আমরা তো কিছু করিনি। সব রসুনের এক গোড়া। খাইয়ে পড়িয়ে কুকুর পেলেছি কতগুলো। আমার কুকুর এখন আমাকে ঘেউ ঘেউ করে। দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি আমি। ফয়সাল বলল, মা, ওদের রাগ আমাদের উপর দেখাবেন না। কার ওপর রাগ দেখাবো সেটা তুই ঠিক করে দিবি? থাপ্পড় দিয়ে গাল লাল করে দিব। এই মুহূর্তে বেরিয়ে যা আমার বাসা থেকে। কুত্তার বাচ্চা কতগুলো, তোদেরকে এমন শিক্ষা দেব। ফয়সাল এবার মেজা ছাড়িয়ে মারুফার হাত ধরে পলি বেগমকে বলল, আমরা চলে গেলে তোমার শান্তি হবে? একজনকে জেলে ভরেছো, আর একজন অতিষ্ঠ হয়ে চলে গেছে। আমি বা থেকে কি করব? প্রয়োজন হলে ভিক্ষা করে খাবো আমি। যা, তোরা বাপ ছেলে সবাই মিলে ভিক্ষা করে খা। পলি বেগম দেখলেন সত্যি সত্যি মারুফ আর ফয়সাল চলে যাচ্ছে। তিনি হতভম্ব মুখে তাকিয়ে রইল। এদের এত তেজ হঠাৎ করে আসছে কোথা থেকে? এরা কি সবাই তার বিরুদ্ধে একজোট হয়েছে? রাগে তিনি থরথর করে কাঁপছে। এই বিয়াদবি দুঃসাহসের উপযুক্ত শাস্তি কি হতে পারে তিনি ভাবতে লাগলেন। শফিক আহমেদ থানায় আসলো ফুয়াদকে ছাড়িয়ে নিতে। থানা থেকে তাকে বলা হলো, পলি ম্যাডাম কাল সকালে এসেছে, ওনাকে ছাড়িয়ে নিবে। তাকে একদিন এখানে থাকতেই হবে, এর আগে আমরা ছাড়তে পারবো না। শফিক আহমেদ ছোট্ট একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। কি করবেন তিনি এখন? তার কিছুই করার নেই। ফুয়াদকে এই মুহূর্তে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা তার নেই। পৃথিবীতে ক্ষমতার বড় উৎস হলো টাকা। তিনি তো অধমের মতো ঘর জামাই থেকে গোটা জীবন কাটিয়ে দিয়েছেন। তার না আছে টাকা, না ক্ষমতা, না আছে নিজের কোনো পরিচয়। ফুয়াদের সঙ্গে আমি একবার দেখা করতে পারি? না, তাও পারবো না। শফিক আহমেদ অসহায়ের মতো থানা থেকে বেরিয়ে আসলেন। কিছুক্ষণ উদ্দেশ্যহীনভাবে ফুটপাত ধরে হাঁটলো। দীর্ঘ সময় হেঁটে তিনি বসে একটু বিশ্রাম নেয়। এরপর সিদ্ধান্ত নিলেন বাকিটা জীবন নিজের বাপের ভিটায় কাটিয়ে দিবেন। এসব ফ্ল্যাটে ঢুকে বিমার সম্মুখে অনেকক্ষণ যাবৎ একই ভঙ্গিতে বসে আছে। ওর ইচ্ছে করছে একটাবার একটু থানায় যেতে, কিন্তু ফুয়াদ নিষেধ করেছে ওকে এসব ব্যাপারে নাক গলাতে। থানার আশেপাশেও যেতে নিষেধ করেছে, শুধু ওকে না, বাড়ির অন্য সবাইকে। কিন্তু বাড়ির অন্য সবাই আর কি এক হলো? এই পরিস্থিতিতে ও কিভাবে স্থির থাকবে? ওর মনের ভিতর তো উথাল পাথাল অবস্থা। কত তাকে থানায় আটকে রাখবে, কি করবে ও কিচ্ছু জানে না। তাকে থানা থেকে ছাড়িয়েও বা আনবে কে? ফুয়াদের নিষেধ অমান্য করে থানায় যাওয়ারও সাহস হচ্ছে না ওর। লোকটা হঠাৎ করে কিরকম খেপাটে হয়ে গেছে। এসব চোখে শুধু বারবার ফুয়াদের বিধ্বস্ত মুখটা ভেসে উঠছে। এত মায়া লাগছে কেন লোকটার জন্য? এত পরাণ পুড়ছে কেন? মুখের ভেতরটা কেমন ঝাঁঝরা লাগছে। একজন মা কি করে এত নিষ্ঠুর হতে পারে? অথচ ওর মা ওর জন্য সারাটা জীবন কত সংগ্রাম করেছে। এসব চোখ আবার ভিজে যাচ্ছে। পলি বেগমের সারা রাত ঘুম হলো না। মন মেজাজ প্রচন্ড বিক্ষিপ্ত হয়ে আছে তার। সবার বাড়ি ছেড়ে চলে যাওয়ার দুঃসাহস কিছুতেই হজম করতে পারছেন না। তার এতদিনের গড়া সংসারটা বিধ্বস্ত রূপ তাকে নরকের যন্ত্রণা দিচ্ছে। তিনি এখন প্রথমে থানায় যাবেন। নিজের দম্ভ অহংকার ধরে রাখতে নিজের সন্তানকে পুলিশে দিয়েছে। ভেবেছিল এতে সবার টনক নড়বে, কিন্তু হলো তার বিপরীত। কেউ তাকে পরোয়া না করে বাড়ি ছেড়ে চলে গেছে। শফিক আহমেদের চলে যাওয়া তাকে সবচেয়ে বেশি হতভম্ব করেছে। বদমাশ লোকটাকে তিনি দেখে নেবেন। পাখনা গজিয়েছে এক একজনের। তার গাড়ি তো ফুয়াদ ভেঙে চুরমার করেছে। ইতর বিয়াদ পোলাপান পেটে ধরেছে। ইতরের পয়দা তো ইতরই হবে। ওদের বাপটাই তো বড় ইতর, রক্তের দোষ।
একে কমসে কম 1 বছর জেলে ভরে রাখা উচিত, শুধু নিজের সন্তান বলে পারছেন না। পলি বেগম একটা রিক্সা ডেকে থানার উদ্দেশ্যে রওনা দিলেন। তিনি ফুয়াদকে থানা থেকে ছাড়িয়ে দিবেন, তারপর যেখানে খুশি যাক। তার বাড়িতে এত সহজে একটাকেও স্থান দিবেন না। অন্তত তার পায়ের কাছে লুটিয়ে পড়ে সপ্তাহখানেক ক্ষমা চেতে হবে, প্রত্যেককে তার কাছে মাথা নোয়াতে হবে। পলি বেগম মনে মনে ধারণা করেছিলেন ফুয়াদকে থানায় ছাড়াতে গেলে রাগে ক্ষোভে সে আবার হয়তো কোনো হট্টগোল করে বসবে, কিন্তু না, ফুয়াদ একটি কথাও বলল না। তার চোখ মুখ কিরকম ভাবলেশীন দেখাচ্ছে। পুলিশে দেওয়ার মতো এরকম একটা ভয়াবহ ক্রুর ব্যাপার নিয়ে পলি বেগমের সঙ্গে কোনো প্রতিক্রিয়া না করে থানা থেকে বেরিয়ে আসে। পলি বেগম ওর একটু পেছনে দ্রুত পায়ে হেঁটে ওর দিকে এগিয়ে আসছেন। রাগে ক্রোধে তার ফর্সা মুখটা বোধহয় সামান্য লালচে দেখাচ্ছে। বাড়ির সকলে তাকে কোনো তোয়াক্কা না করে বেরিয়ে গেছে, আর ফুয়াদ তো সবকিছু চূর্ণ বিচূর্ণ লন্ডভন্ড করেছে। এখন থানা থেকে ছাড়ানোর পরও কেমন হাবভাব করে চলে যাচ্ছে, সবাই যেন তার বিরুদ্ধে জোট বেঁধে। হঠাৎ করেই নিজেকে কেমন গুরুত্বহীন তুচ্ছ আবিষ্কার করছে পলি বেগম। এই ছেলে, দাঁড়াও। ফুয়াদ দাঁড়ালো, দাঁড়িয়ে প্যান্টের পকেট থেকে সিগারেট আর লাইটার বের করে। কিছু বলবে? সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে নির্লিপ্ত মুখে জিজ্ঞেস করলো ফুয়াদ, তুমি আমার সামনে বসে স্মোক করছো? আর কত অধপতন দেখতে হবে তোমাদের? চাচ্ছটা কি তোমরা? তোমাদের উদ্দেশ্য কি? আমার বিরুদ্ধে জোট পাকিয়েছো সবাই মিলে? চেঁচিয়ে বললেন পলি বেগম। ফুয়াদ শান্ত গলায় তাকে বলল, রাস্তাঘাটে চেঁচামেচি করবে না। কার কি উদ্দেশ্য আমি জানি না, তবে তোমার সঙ্গে এটাই আমার শেষ দেখা। তুমি চূড়ান্ত বেয়াদবি করছো আমার সাথে। আমাকে অপমান করেছো, সবার সামনে আমার মুখ ছোট করেছো। তুমি তোমার মাকে চেনো না? এত কিছুর পরও আমি তোমার প্রতি যথেষ্ট দয়া করছি। মাকে অবশ্যই চিনি বলে আর চিনতে চাচ্ছি না। আমার জীবনে মা বলতে কোনো শব্দ নেই। আই হেট ইউ। আর আমার প্রতি দয়া দেখানোর জন্য ধন্যবাদ, নয়তো গেলে পচে মরতে হতো। আমাকে ঘৃণা করার কথা বলছো? আমি তোমাদের পেটে ধরিনি, আদর যত্ন করে বড় করিনি, পড়াশোনা করাইনি, বিলাসী জীবন দেইনি। আমি তোমাদের কোনো কিছুর কমতি দিয়েছি? আজ তোমাদের চোখে আমি জঘন্য মা হয়ে গেছি, আমি ভিলেন হয়ে গেছি। বিক্ষুব্ধ মেজাজে অর্ধেক খাওয়া সিগারেটটা ছুঁড়ে ফেলে দিল ফুয়াদ। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, সব করেছো, তবু আমি তোমাকে ঘৃণা করি। কি করবে তুমি এর জন্য? আবার আমাকে পুলিশে দেবে? ডাকো পুলিশ, তোমার টাকা আছে, ক্ষমতা আছে, তুমি সব পারবে। ডাকো আমার পুলিশ, ডাকো। পলি বেগম নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে বললেন, সংভং বাদ দাও, তোমরা সবাই মিলে চূড়ান্ত বাড়াবাড়ি করছো। তিনি থেমে আবার বললেন, তোমাকে সোজা একটা কথা বলি, সবাইকে আমি বাসায় ঢুকতে দিলেও এশাকে দিব না। ওকে ছেড়ে যদি তুমি আসতে পারো তো আসবে। ফুয়াদের মুখে বিদ্রুপের হাসি। সে হাসতে হাসতে বলল, হিসার ব্যাপারে ছাড়ো, তোমার এই দুর্দিনের পেছনে ওর কোনো হাত নেই। ও তোমার বাড়িতে বউ হয়ে না আসলেও এই দিন দেখতে হতো তোমার। আমার দুর্দিন? বুঝতে পারছো না এখনো, নাকি বুঝতে চাচ্ছ না? যাই হোক, তোমার সঙ্গে আমার আর কথা বলতে ইচ্ছে করছে না, আসি। বাড়াবাড়িটা একটু বেশি হয়ে যাচ্ছে না বাবা? ফুয়াদ পেছনে তাকিয়ে বলল, বাবা? কিসের বাবা? কে বাবা? আমি মরে গেছি, এই শেষবারের মতো দেখছো তুমি আমাকে। তাতে অবশ্য তোমার মতো পাষণ্ড নির্দয় মায়ের কিচ্ছু আসে যায় না। তুমি আমার ভেতরটা বারবার ভেঙেছ, আমার স্বপ্নগুলো গুড়িয়ে দিয়েছ। এবার তুমি আমাকে একেবারে চূর্ণ বিচূর্ণ তছনছ করে দিলে। পলি বেগমের বুকের ভিতর হঠাৎ কেন যেন নাড়া দিয়ে উঠল। তিনি ছুটে গিয়ে ফুয়াদকে ধরে বললেন, বাসায় চলো আব্বু, তোমার মা অনেক খারাপ মানুষ, কিন্তু তোমাকে এইভাবে শেষবার দেখার মতো নির্দয় না। এশাকে তুমি ডিভোর্স দিয়ে দিবে, ওই মেয়ে আমার বাড়ির বউ হওয়ার যোগ্য না। ফুয়াদ বিরক্ত মুখে নিজেকে ছাড়িয়ে নিয়ে একটা গাড়ি ডেকে চেপে বসে। ও কয়েক মুহূর্তের মধ্যে পলি বেগমের দৃষ্টি সীমানার বাইরে চলে যায়। এশার সারাটা রাত নির্ঘুম কেটেছে, নতুন জায়গায় একাকী। অন্যদিকে ফুয়াদের জন্য বুকের ভিতর তীব্র অস্থিরতা, চোখ বুঝতে ইচ্ছে করেনি। এই ফ্ল্যাটে এর আগে একদিন ফুয়াদের সঙ্গে এসেছিল, রান্না করেছে। সেই দিনটা খুব ভালো কেটেছিল। ফুয়াদ ওকে একটু ভালোবাসলে ওর সব দিনই বোধহয় অমন ভালো কাটবে। এসে সকালে মুখ ধুয়ে মুখেও কিছু লাগায়নি, এলোমেলো অবস্থায় বাসা থেকে বেরিয়ে পড়েছে। ও এখন থানায় যাবে। ফুয়াদের নিষেধাজ্ঞা তোয়াক্কা করবে না কোনো। ও থানায় গিয়ে জানতে পারে ফুয়াদকে পলি বেগম ছাড়িয়ে নিয়ে গেছে। ও একটু অবাক হলো। ছাড়িয়ে কোথায় নিয়ে গেছে? বাসায়? বেশ অনেকক্ষণ আগে নাকি ছাড়িয়ে নিয়েছে। ফ্ল্যাটে তো ফিরল না। এসব ব্যাগ থেকে মোবাইল বের করে ফুয়াদের নম্বরে ডায়াল করলো। তার ফোন বন্ধ বলছে। কয়েকবার চেষ্টা করলো, এরপর সম্পার কাছে কল দিল। ফুয়াদ পলি বেগমের সঙ্গে বাড়িতে ফিরে গেছে কিনা জানতে। রাহাত ফয়সাল দুজনেই যে বউ নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে সেই খবরও জানে না। ফোন ধরতে এসে চিন্তিত গলায় প্রশ্ন করলো, ভাবি ফুয়াদ কি বাসায় ফিরে গেছে? বাসায় ফিরে যাবে? ও থানা থেকে ছেড়ে পেয়েছে।
পেয়েছে তো, আপনি শোনেননি? শম্পা এবার খুশি খুশি গলায় বলল, আমরা যে বাসা ছেড়ে চলে এসেছি তুমি জানো না? ফয়সাল ভাই আর মারুফা ভাবিও নাকি চলে এসেছেন। এসে এসবের কিছুই জানে না। ও একটু ধাক্কা খেলো। শম্পা আবার উৎফুল্ল স্বরে বলল, আমি আর রাহাত একটা ছোট্ট বাসা নিয়েছি, খুব ভালো লাগছে এখানে। সবকিছু নিজের মতো করতে পারছি, কাউকে ভয় পেয়ে থাকতে হয় না। জানো এসা, বিয়ের পর এই প্রথম বোধহয় কয়টা দিন শান্তিতে কাটালাম। এসা চিন্তিত গলায় বলল, আচ্ছা ভাবি, রাখি, এখন পরে কথা বলবো। ফোন রেখে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল এসা। ও এখানে এসেছে, এই ফাঁকে কি ফুয়াদ ফ্ল্যাটে গেছে? এসা রিক্সা ডেকে আবার ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা হয়। এসে দেখে ফুয়াদ এখানে আসেনি। তাহলে বাড়িতে গেছে? এত ঝামেলার পর সেখানে যাওয়ার তো কোনো কথা না। দুপুরে উত্তপ্ত রোদ মাথায় নিয়েও আবার বাড়ির উদ্দেশ্যে যেতে লাগলো। বাড়ি থেকে নাকি সবাই বেরিয়ে গেছে। এই পরিস্থিতি ও গিয়ে পলি বেগমের সামনে দাঁড়াবে? ব্যাপারটা একটু ভয়ের, কিন্তু ফুয়াদের জন্য মনটা যেভাবে উতলা হয়ে আছে তার কাছে এই ভয় অতি তুচ্ছ ব্যাপার। পলি বেগম তাকে থানা থেকে ছাড়িয়েছে। খোঁজ পাওয়ার জন্য সেখানে যাওয়া ছাড়া তো উপায় নেই। পুরো বাড়ি জুড়ে শুনশান নীরবতা, কোথাও কোনো আওয়াজ নেই। এসে আশেপাশে তাকায়। ওদের রুমের দিকে তাকিয়ে দেখলো সেটা বাইরে থেকে আটকানো। এখানে তাহলে ফুহাদ আসেনি। পলি বেগম কোথায় আছেন? তিনি নিশ্চয়ই এসবের কিছুর জন্য ওকে দোষী মনে করছেন। মনে মনে ওকে হাজারবার খুন করছে। এই নির্জন বাড়িতে ওকে একাকী পেয়ে সত্যি সত্যি খুনটুন করে বসবে না তো আবার? পুরো বাড়ি খুঁজে এসা কাউকে পেল না, মালাকেও দেখছে না। এমন ফাঁকা বাড়ির সদর দরজা খুলে রেখেছে। ও গেটের কাছে গিয়ে দারোয়ানকে জিজ্ঞেস করে জানলো পলি বেগম সকালে বের হয়েছে, এখনো ফিরেনি। মালাও বাসায় না, ফুহাদও এখানে আসেনি। ফুহাদকে কোথায় খুঁজবে ও? তার ফোনটা এখনো বন্ধ। যেখানেই থাকুক ফোন খুলে অন্তত একটাবার কলও তো দিতে পারে। এসব অন্তর কিছু না পেয়ে উদ্দেশ্যহীনভাবে হাঁটতে লাগলো। এর ভিতর ওর ফোনটা বেজে ওঠে। রিংটনের আওয়াজ পেয়ে ব্যস্ত হয়ে ফোনের দিকে তাকালো। ফুয়াদ ফোন করেছে বুঝি, কিন্তু না, অপরিচিত একটা নাম্বার। ও হতাশ হয়ে ফোন ধরতে পাশ থেকে বলল, আমি ফুয়াদের বন্ধু, আপনার সঙ্গে একটু দেখা করতে এসেছি, কিন্তু ফ্ল্যাটের দরজায় তো তালা ঝুলানো। আপনি কোথায়? এসে আবার দ্রুত ফ্ল্যাটের দিকে ছোটে। হন্তদন্ত হয়ে এসে দেখি ফুয়াদের বন্ধু দরজার সামনে দাঁড়িয়ে আছে। সে বাসার ভিতরে ঢুকলো না, দরজার সামনে দাঁড়িয়ে ওর হাতে দুইটা খাম ধরিয়ে দিল। একটা অনেক ভারী, ভিতরে টাকা বোধহয়, আর একটা চিঠির খাম হতে পারে। খাম দুইটা হাতে বিচলিত এসে দরজা খুলে ভিতরে ঢুকে। ওর মাথায় এই মুহূর্তে অনেক প্রশ্ন, কিছুটা ভয় আর আশঙ্কা। ফুয়াদের বন্ধুকে ভিতরে এসে বসতে বলবে সেই খেয়াল হওয়ার আগে সে চলে গেল। হাতের ব্যাগটা টেবিলের উপর রেখে লিভিং রুমের লবি চেয়ারে বসে আসা। ব্যাগ রহে খাম দুটি খোলে। একটির ভেতর কয়েক বান্ডিল টাকা দেখতে পেল, অন্যটির ভেতর চিঠি। চিঠিটা হাতে নিয়ে এসা কিছুক্ষণ অসাড় হয়ে বসে রইল। কি যেন সংখ্যায় খুলতে সাহস হচ্ছে না। বুকের ভিতর ধক ধক করছে রণঢাক বাজার মতো। ফুয়াদ কি তবে চলে গেল? এই সংবাদটা ওর জানতে ইচ্ছে করছে না। নিজের অজান্তেই চোখ জোড়া ছলছল করতে থাকে। এভাবে চিঠি না পড়ে বসে থাকলেই তো ফুয়াদ যদি সত্যি চলে যায় সেটা মিথ্যে হয়ে যাবে না। এসা চিঠিটা পড়া শুরু করার আগে তার উপর 2 ফোঁটা চোখের জল গড়িয়ে পড়ল। ঈশা, তোমার সঙ্গে একবার দেখা করা উচিত ছিল, কিন্তু এই মুহূর্তে আমার কিছু ইচ্ছে করছে না, ভালো লাগছে না। মন মেজাজ কতটা বিক্ষিপ্ত লিখে বোঝাতে পারবো না। তাছাড়া কত কিছুই তো করা উচিত, কোনোটাই তো ঠিকঠাক করলাম না। শুরু থেকে আমি তোমার প্রতি অনুচিত আচরণ করেছি, আজও করছি। তোমাকে ভালো রাখা উচিত, ভালোবাসা উচিত। আমার থেকে তোমার প্রাপ্য আদর যত্ন কিছুই তোমাকে বুঝিয়ে দিতে পারেনি। শেষ কিছুদিন চেষ্টা করেছিলাম, কিন্তু কিছু অন্তর্দ্বন্দ্ব, বিতৃষ্ণা, রাগ, বিরাগ, বিষণ্ণতা বারবার আমাকে ব্যর্থ করে দিচ্ছে। মাঝে মাঝে আমি নিজের কাছে নিজে লজ্জিত হই। তোমাকে দেয়া সেই চর আজও আমাকে লজ্জা দেয়। এরকম থার্ড ক্লাস স্বামী আমি হতে চাইনি। আমি জানি আমার কি করা উচিত। সবকিছু জেনে বুঝেও করতে না পারার অন্তর্দ্বন্দ্ব নিয়ে আরও একটা অনুচিত কাজ আমাকে দিয়ে হয়ে যাচ্ছে। নিজের মন মস্তিষ্কের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি। এই দীর্ঘ 8 বছরের জীবনের পরিচিত জানা সব ছেড়ে ছুড়ে আমার অচেনা কোনো জায়গায় শহরে একাকী নিজের মতো বাঁচতে ইচ্ছে করছে। হয়তো তাই যাচ্ছি। জানি এটা তোমার প্রতি চূড়ান্ত অন্যায়, বললাম তো এসা, জেনে বুঝেই সব করছি। ছোটবেলা থেকে নিজের স্বাধীনতা হারিয়ে বড় হওয়া আমার কাছে জীবনের সবচেয়ে বড় লালিত স্বপ্ন হলো নিজের মতো বাঁচা। আমার ধারণা নিজের মতো বাঁচতে পারলেই পৃথিবীর সমস্ত সুখ আমি পেয়ে যাব। একটা পিছুটানহীন নির্জন একাকী জীবনের তীব্র আকাঙ্ক্ষা আমার। পরিবারের তীব্র কোলাহলী আমার মনে এই পিছুটানহীন নির্জন জীবনের লোভ জাগিয়েছে। সমস্ত কিছুর প্রতি আমাকে বিতৃষ্ণ করে তুলেছে। আমার জীবনে এসে তুমিও সেই বিতৃষ্ণার অংশ হয়ে গেছো। এতে তোমার কোনো দোষ নেই। সমস্ত দোষ, অপারগতা সব আমার। সৃষ্টিকর্তা নিশ্চয়ই দোষের শাস্তি দিবেন। সব কিছু ছেড়ে দূরে চলে যাওয়ার বেলায় এই মুহূর্তে আমি আমার জীবনের একমাত্র পিছুটান হিসেবে তোমাকেই অনুভব করছি। সেজন্যই জানালাম। এসব কথা তোমার সামনে এসেও বলতে পারতাম,
কিন্তু কারোর সামনে দাঁড়িয়ে কথা বলতে ইচ্ছে করছে না। সাথে অপরাধ বোধ আছে। তুমি এই ফ্ল্যাটেই থেকো, আন্টিকেও এখানে এনে রেখো। তোমরা দুই মা মেয়ে দারুণভাবে বাঁচো, ভালোভাবে পড়াশোনা শেষ করো, জীবনের সব স্বপ্ন পূরণ করো। আর কি লিখবো এসা, মাথা কাজ করছে না। দুঃস্বপ্নের মতো একটা রাত কাটিয়েছি গতকাল। এই শহর ছেড়ে চলে যেতে পারলেই এই দুঃস্বপ্নের সঙ্গে ভেঙে যাওয়া সমস্ত স্বপ্নের যন্ত্রণা থেকে বেঁচে থাকতে পারবো। এসা, লাভলি গার্ল, টেক কেয়ার অফ ইয়ারসেলফ। ফুয়াদ। এসব চোখের পানিতে চিঠিটার অনেকখানি ভিজে গেছে। ধাক্কাটা সামলে কিছুক্ষণ পর চোখ মুখ মুছে কার জন্য কাঁদছে? যে ওকে ছেড়ে চলে গেছে, আবার নিতান্তই করুণা করে থাকা জায়গা টাকা দিয়েছে। কায়দা করে নিজের দোষ অপারগতা স্বীকার করে নিজেকে উদারচেতা প্রমাণ করার চেষ্টা করেছে খুব। বিয়ের মতো সম্পর্ক তার মনের অন্তর্দ্বন্দ্ব দূর করতে পারে না। সে কি কখনো দূর করার চেষ্টা করেছে? বিবেকহীন মানুষের আবার অপরাধবোধ, অসহ্য যন্ত্রণায় ওকে জ্বালিয়ে দারুণভাবে বাঁচার জন্য বলছে। চোয়াল শক্ত করে কান্না চাপানোর চেষ্টা করে দীর্ঘশ্বাস ফেলে। নিঃশব্দে প্রায় ঘন্টাখানেক চেয়ারের উপরই বসে থাকে। ভেবেছিল ফুয়াদ থানা থেকে ফিরলে এই ফ্ল্যাটে ওদের ছোট্ট একটা চড়ুই পাখির সংসার হবে। বাসাটায় আসবাবপত্র কম, কি কি কিনবে তাও মনে মনে ঠিক করেছিল। কত বোকাও। এসা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়, বেসিনে আয়নার সামনে উদাস মুখে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। এরপর চোখ মুখ ধুয়ে এখান থেকে চলে যাওয়ার জন্য দ্রুত তৈরি হয়। এখানে যতক্ষণ থাকবে ফুয়াদের করাই করুণা দয়ার কথা ভেবে ওর বেদনায় জরাজীর্ণ মনটা আরো অস্বস্তিতে ভুগবে। গোছগাছ করার কিছুই নেই, এখানেও কিছুই নিয়ে আসেনি, তাই সময় লাগলো না। এসব ফ্ল্যাটের দরজায় তালা ঝুলিয়ে বেরিয়ে পড়ে। উদ্দেশ্য পলি বেগমের বাসা। ওটাকে পলি বেগমের বাসা ছাড়া আর কি বলা যায়? পলি বেগমের জরুরি ভিত্তিতে কাজের মানুষ খোঁজ করছে। এই শহরে বাঘের চক্ষু, সাপের মাথার মনি জরুরি ভিত্তিতে মিললেও কাজের মানুষ মিলানো যায় না। অগত্যা আজকে রান্নাটা তাকেই করতে হয়েছে। শেষ কত বছর আগে রান্না বান্না করেছে তার মনে নেই। সূর্য থেকে হাতখানেক দূরত্বের উত্তাপের মেজাজ টকবক করছে পলি বেগমের। সবকিছু আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিতে ইচ্ছে করছে। সবগুলোর একসাথে হাজতবাস করানো দরকার। কলিং বেল বাজছে অনেকক্ষণ ধরে। পলি বেগম রান্নাঘরে ব্যস্ত। মালার শরীরটা ভালো না, সে একটু ঘুমানোর চেষ্টা করছে। এই বাড়িতে যে আরামের জন্য এসেছে তা একেবারে হারাম হয়ে গেছে। বারবার কলিং বেলের শব্দে বিরক্ত হয়ে বিছানা থেকে উঠে এসে দরজা খুলে। দরজার সামনে অপ্রত্যাশিতভাবে এশাকে দেখতে পেল। ও স্বাভাবিকভাবে মালাকে জিজ্ঞেস করলো, আপনার মা বাসায় আছেন? মালা বিস্মিত না হয়ে পারে না। বিস্ময়টুকু মনে মনে হজম করে বলল, আছে। আমি একটু তার সঙ্গে দেখা করতে এসেছি, ভেতরে আসবো? আসো। এসে ভিতরে ঢুকে লিভিং রুমে বসে। আপনার মাকে একটু ডেকে দেওয়া যাবে? মালা এই কয়দিনে যে কাণ্ড কীর্তি দেখেছে, খুব বেশি অবাক না হয়ে পলি বেগমকে ডেকে দিল। এশাকে দেখে পলি বেগমের মাথায় রক্ত উঠে যাওয়ার উপক্রম হলো। তার ইচ্ছে করলো ভারী কিছু দিয়ে ওর মাথায় একটা আঘাত করে লাশ বানিয়ে দিতে। এশা জড়তাহীনভাবে বলল, এখানে আমি থাকতে আসিনি, আপনার সাথে একটা প্রয়োজনে দেখা করতে এসেছি। অযথা চিৎকার চেঁচামেচি না করলে খুশি হব। কথার ধাঁচ থেকে পলি বেগমের শরীরটা আরো জ্বলে উঠল। তিনি মালার দিকে তাকিয়ে বললেন, দারোয়ান, ওকে কেন এই বাড়িতে ঢুকতে দিয়েছো? মালা আস্তে করে বলল, আগেই মাথা গরম করো না, কি বলতে এসেছো শোনো। পলি বেগম এশার মুখোমুখি বসে জিজ্ঞেস করলেন, কি প্রয়োজনে এসেছো? আমার সুখের সংসার তো ভেঙেছো, সবকিছু তছ নছ করেছো, আমার কোল খালি করেছো। আর কি প্রয়োজন তোমার বলো? এশা ওর ব্যাগ থেকে ফ্ল্যাটের চাবি আর টাকার বান্ডিলগুলো বের করে সেন্টার টেবিলের উপর রেখে বলল, আপনার ছেলের ফ্ল্যাটের চাবি আর তার টাকা, আপনাকে এগুলো দিতে এসেছি। ব্যাপারটা পলি বেগমের বোধগম্য হলো না। তিনি জিজ্ঞেস করলেন, কিসের ফ্ল্যাট, কিসের টাকা, কিসের চাবি? এশা বলল, আপনার ছেলের আলাদা ফ্ল্যাট ভাড়া করে রাখা আছে, মাঝে মাঝে সেখানে গিয়ে থাকে। চাবিটা আমার কাছে সেদিন দিয়েছিল, কিন্তু আমার এটা দরকার নেই। আপনার ছেলের ফ্ল্যাটের চাবি আপনিই রাখুন, আর টাকাগুলো সে আমাকে দিয়েছে, এগুলো রাখুন। পলি বেগম তৎক্ষণাৎ কোনো উত্তর দিতে পারলেন না। ফুয়াদের আলাদা ফ্ল্যাট ভাড়া করা আছে, এই বিষয়ে তিনি অনেকক্ষণ কথা বলতে ভুলে গেলেন। ফুয়াদ কোথায়? এসব আমাকে কেন দিচ্ছ? নীরবতা ভেঙে জানতে চাইল পলি বেগম। এসা বলল, ফুয়াদ কোথায় আমি জানি না, এজন্যই এখানে এসেছি। নয়তো এই পাগলা গারদে আবার আসতে যাব কেন? আপনি যদি তার খোঁজ পান তাহলে বলবেন যে আমি তাকে ডিভোর্স দিব। অন্তত আমার সামনে এসে যেন এই সম্পর্কটা আনুষ্ঠানিকভাবে শেষ করে যায়। কোথাকার জল কোথায় গড়াচ্ছে পলি বেগম বুঝতে পারছেন না। তিনি কেবল বললেন, মানে আবার কি? আমি আপনার নাদান ছেলেকে ডিভোর্স দিব। ভীষণ খুশির সংবাদ, তাই না? আপনি মিষ্টি বিতরণ করা শুরু করেন। এই মেয়ে, তুমি সাবধানে কথা বলো, নয়তো কিন্তু আজ তোমাকে আমি। কচু করবেন আপনি আমাকে? আপনার নাদান ছেলে ফিরলে তাকে আমার সাথে দেখা করতে বলবেন।
এই বলে এসে ওখান থেকে উঠে চলে এলো। বাইরে প্রচন্ড রোদ, উপরের দিকে তাকানো যাচ্ছে না চোখ তুলে। ব্যস্ত সড়ক, আশেপাশে মানুষের ভিড়, কোলাহল। এত মানুষের ভিতরেও কত একা, চোখ দুটি কাঁদতে চাচ্ছে। এসা শক্ত হয়ে রইল, এ যেন কান্নার সাথে লড়াই। ও কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে একটা রিক্সা ডাকে। পিচঢালা রাস্তার বুক চিরে রিক্সা চলতে থাকে। ওর এখন নতুন একটা যাওয়ার মতো জায়গা আছে, সেখানে যাবে। 4 তলা একটা বিল্ডিং এর সামনে এসে রিক্সা থামায়। গলির ভেতর জলুসীন বেশ পুরনো বিল্ডিং। একটু বৃষ্টি হলে নিশ্চয়ই এখানে পানি জমে যায়, তবে ভাড়া কম। রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে এসে সিঁড়ি ভেঙে দোতলায় উঠে। কলিং বেল বাজানোর সঙ্গে সঙ্গে মিনারা বেগম দরজা খুললেন। তিনি দরজার সামনে অপেক্ষা করেছিলেন। মা কেমন আছো? নিস্তেজ বিষণ্ণ গলায় জিজ্ঞেস করলো এশা। মিনারা বেগম এশার মুখের দিকে একবার তাকিয়ে কিছুটা বিচলিত কণ্ঠে প্রশ্ন করলো, এমন দেখাচ্ছ কেন তোকে? আবার কি হয়েছে? ওই বাড়িতে গন্ডগোল, ফুয়াদকে পুলিশে দেওয়া, বাড়িতে এশার ফ্ল্যাটে ওঠা, এসব মিনারা বেগম শুনেছেন। কিন্তু এশার মুখ দেখে মনে হচ্ছে আবার কোনো ঝামেলা হয়েছে। ফুয়াদের চলে যাওয়ার খবর তিনি এখনো জানেন না। ফুয়াদ চলে গেছে মা? এসা স্বাভাবিকভাবে বলার চেষ্টা করলেও কেমন অসহায় শোনালো। ও দরজার সামনে থেকে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে হেঁটে এসে খাটের উপর বসলো। মেজ ভাইজানের দয়া আর সহযোগিতায় মিনারা বেগম নিজের ভাগের সম্পত্তি বুঝে পেয়েছেন। তা অবশ্য ভাইদের কাছেই বিক্রি করেছেন। এরপর এই 2 রুমের ছোট বাসাটা ভাড়া নিয়েছেন। বিয়ের পর থেকে মেয়েকে একবারের জন্য নায়র করতে পারেনি। মেয়ে জামাইকে একবেলা ভালো মন্দ খাওয়াতে পারেনি, তবে এবার পারবেন। এই সস্তা সাধারণ বাসায় নিজের সামর্থ্য অনুযায়ী সমাধান করতে পারবেন। মিনারা বেগম সেজন্যই সবচেয়ে খুশি। মিনারা বেগম খাটের দিকে এগিয়ে এসে বিচলিত মুখে প্রশ্ন করলো, ফুয়াদ চলে গেছে? কোথায় চলে গেছে? জানি না। জানিস না মানে? তোকে বলে যায়নি কোথায় গেছে, কেন গেছে, কবে ফিরবে? এসা ধীরে ধীরে মাথা নাড়িয়ে বলল, না, আমাকে কেন বলে যাবে? আমি কে? দেশের বাইরে চলে গেছে হয়তো। মিনারা বেগম আরো বিচলিত হয়ে গেলেন। কি বলছিস? হ্যাঁ, মা হয়তো আর ফিরে আসবে না। আমাকে একটা চিঠি লিখে জানিয়েছে সে চলে যাচ্ছে। একা নিজের মতো বাঁচতে চায়। আমার জন্য কয়েক লাখ টাকা পাঠিয়ে গেছে আর তার ফ্ল্যাটে থাকতে বলেছে। কোথায় যাচ্ছে, কবে ফিরবে কিছুই বলে যায়নি? না মা, যেখানে খুশি যাক, কিন্তু চিঠিটায় যদি একটা লাইনে কোথাও লিখে যেত যে আমার জন্য 5 বছর অপেক্ষা করো, আমি ওখানে থেকেই অপেক্ষা করতাম। 10 বছর বললে 10 বছর অপেক্ষা করতাম। এত নিষ্ঠুর একটু দয়া মায়া হয়নি আমার জন্য? এশার চোখ থেকে ঝরঝর করে জল গড়াতে লাগলো। ও দ্রুত চোখ মুছে বিরক্ত গলায় বলল, ধুর মা, আমি ওই লোকের জন্য কাঁদতে চাই না। বিয়ের আগে অন্য মেয়ের সাথে সম্পর্ক ছিল, তাকেই এখনো ভুলতে পারিনি। আমি তার জীবনে কখনো কোথাও ছিলামই না। মিনারা বেগম এশার পাশে বসো। তিনি বলার মতো কিছু খুঁজে পাচ্ছেন না। জীবনের প্রথম তার নিজের বলে একটা থাকার জায়গা হলো। সব আনন্দে এই মুহূর্তে ধুয়ে গেল। মনে হচ্ছে অর্থ সম্পত্তি দেখে বিয়ে দিয়ে মেয়েটাকে তিনি আগুনে ফেলেছেন। এই ভুল ঠিক করবে কিভাবে এখন? বাসায় এত বড় ঝামেলা হলো, ওর মাকে পুলিশে দিয়েছে। সব মিলিয়ে হয়তো মন মেজাজ খারাপ, তাই রাগ করে কোথায়ও গেছে। মন ঠিক হলে চলে আসবে। মিনারা বেগম ব্যাপারটা এভাবে ভাবার চেষ্টা করলেন। চলে যাওয়ার প্ল্যান তার আগে থেকেই ছিল। বিয়ে, সংসার, এসব কিছু পৃথিবীর সবচেয়ে গুরুত্বহীন ব্যাপার তার কাছে। হু হু করে বেরিয়ে আসতে চাওয়া কান্না আটকে রাখার জোরালো চেষ্টায় এশার শরীর ঈষৎ কাঁপছে। মিনারা বেগম বললেন, কাঁদতে ইচ্ছে করলে কাঁদ, কান্না চাপিয়ে রেখে কি হবে? টাকা আর ফ্ল্যাটের চাবি আমি তার মায়ের কাছে দিয়ে এসেছি। এসব দিয়ে আমার প্রতি করুণা দেখিয়েছি। রাস্তার কুকুর বিড়ালদের মানুষ মাঝে মাঝে হাত থেকে একটু খাবার ছুঁড়ে দেয়, সেরকম করুণা একটা বার অপেক্ষা করার জন্য বলতে পারতো না বলো? এত তুচ্ছ অবহেলা আমার আর ভালো লাগে না মা। মেয়ের কান্না দেখে মিনারা বেগমের চোখ ভিজে যাচ্ছে। তিনি আল্লাহ তাআলার কাছে সারা জীবন তার মেয়ের সুখ শান্তি ভিক্ষা চেয়েছেন। আল্লাহ তার দোয়া কি কবুল করেননি? এত দ্রুত অধৈর্য হলে হবে না। মিনারা বেগম বললেন, ফুয়াদ ছেলেটা একবারে খারাপ মনে হয় না। মন মেজাজ ঠিক হলে ফিরে আসবে, দেখিস। আর ফ্ল্যাটের কথা তো ওর মা জানে না, তুই এভাবে জানিয়ে দিয়ে আসলি কেন? যদি আবার কোনো ঝামেলা হয়? ঝামেলা হওয়ার আর কি বাকি আছে? সে তার খোলস ছেড়ে বেরিয়ে এসছে, এখন আর কোনো কিছুর পরোয়া করে না। এসা চোখ মুখ ওড়না দিয়ে ভালো করে মুছে বলল, জন্ম থেকে আমি তোমার ঘাড়ে চেপে আছি, তোমার জন্য কিছু করতে পারি নাই। আল্লাহ আমাকে কিছু করার ক্ষমতা কবে দেবেন জানি না। তোমার ঘাড়ে আবার চাপতে লজ্জা করছে আমার, কিন্তু কি করব? যে মানুষটার কাছে আমার কোনো ভ্যালু নেই, যে ইচ্ছে করে আমাকে রেখে চলে যেতে পারে,
আমার প্রতি যার কোনো দায় নেই, একটু অপেক্ষা করতেও বলে যায়নি, তার করুণা নিয়ে ওখানে থাকতে ইচ্ছে করছে না। মিনারা বেগম কিছু বলার আগে এসা ফের বলল, 2-3টা টিউশন পড়াবো আমি, নিজের খরচ চালাতে পারবো, শুধু তোমার কাছে থাকবো। মিনারা বেগম মেয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে খানিকটা বিস্মিত হয়ে বলল, কি রকম দূরের মানুষের মতো কথা বলছিস তুই? তুই কি পাগল হয়ে গিয়েছিস? কি করবি তুই আমার জন্য? তোর কিছু করার বয়স হয়েছে? উল্টো আমি তোকে একটা ভালো জীবন দিতে পারি নাই রে মা। ওই বাড়িতে তোকে বিয়ে দিয়ে সবচেয়ে বড় ভুল করেছি। আমি সেই ভুল শুধরাতে চাই মা। বিয়ের আগে প্রথমবার যখন আমার সাথে দেখা করতে এসেছিল, তখন ট্রাউজার আর জার্সি পরে এসছে। আমি তার কাছে এখনো সেরকমই গুরুত্বহীন, কোনো পরিবর্তন নেই। মিনারা বেগম ভেজা চোখে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, একটু অপেক্ষা করে দেখ মা, বিয়ে তো আর ছেলে খেলা না। ছেলে খেলা নয় দেখেই তো অত কিছুর পরেও আমি ওই বাড়িতে ফিরে গিয়েছিলাম।